গুগল অ্যাডসেন্স সম্পর্কে জানেন কেউ? অ্যাডসেন্স এর কাজ কি বলেন তো? হুম। তো এটা ধরে নেন আপনি গুগল অ্যাডসেন্স হইতেছে সহজ বাংলা ভাষায় আপনার একটা ওয়েবসাইট আছে বা একটা কিছু আছে, ওখানটায় আপনি গুগল অ্যাডসেন্স অ্যাড করে দিলে গুগল থেকে কিছু অ্যাড বা অ্যাডভার্টাইজ আপনার ওয়েবসাইটে শো করবে, ঠিক আছে? বিভিন্ন ব্যানার, প্রমোশনাল ব্যানারগুলো আপনার ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় শো করে। লেফট সাইডে থাকতে পারে কোনো দিকে, যে ধরনের ব্যানার লেফটে থাকতে পারে, রাইটে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, কোনো সেকশনের ভিতরে থাকতে পারে, এরকম এই ব্যানারগুলো শো করে প্রমোশনালের জন্য। এবং এই যে ব্যানারগুলো শো করতেছে না, এটা তো গুগলকে নিশ্চয়ই টাকা দিচ্ছে। ধরে নেন কোনো কোম্পানি যখন এটা গুগলকে টাকা দিবে তখন সে টাকা প্রমোট করবে, এবং এই টাকার কিছু পার্সেন্টেজ আপনাকে দেওয়া হয়, মানে যার ওয়েবসাইট তাকে দেওয়া হয়, বিকজ অফ তার ওয়েবসাইটে এই ব্যানারগুলো শো করে তার প্রমোশন করতেছে। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে গুগল অ্যাডসেন্স এর কাজ। তো গুগল অ্যাডসেন্স এর এই ধরনের ব্যানারগুলোকে আমরা মেইনলি বলে থাকি ওয়েব ব্যানার। এই ওয়েব ব্যানারগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় দেখতে পারবো। যেমন একটা অলরেডি আপনাদেরকে দেখালাম দারাজের উপরে ছিল, এরকম বিভিন্ন ওয়েবসাইটে গেলে বিভিন্ন জায়গায় দেখতে পারবেন। যখন বিভিন্ন জায়গায় ওয়েব ব্যানারগুলো ব্যবহার করা হবে তখন ওদের সাইজও ভ্যারি করবে, রাইট? যখন ওয়েবসাইটের উপরে থাকবে ওর সাইজ একরকম হবে, ওয়েবসাইটের কোনো ডান সাইডে থাকলে তার সাইজ আলাদা হবে, বাম সাইডে থাকলে তার সাইজ আলাদা হবে, কোনো অন্য কোনো জায়গায় বা চার কোণা কোথাও থাকলে তার সাইজ আলাদা হবে। সো এটা ভ্যারি করে। ওয়েব ব্যানারের এক্সাক্ট কোনো সাইজ নেই। এখানে এক্সাক্ট সাইজ বলতে আমি কি বুঝাচ্ছি, যে একটা স্ট্যান্ডার্ড সাইজ যে এইভাবেই সবসময় হয় এরকম হয় না, ডিপেন্ড করে। এই জন্য দেখবেন বিভিন্ন ওয়েব ব্যানারের, যেমন ধরেন এখানে 18টা ডিজাইন স্যাম্পল দিছে, ঠিক আছে? কেন দিছে? ধরেন কেউ যদি এরকম চিকন ব্যানার বানাতে চায় সেটা উপরে লাগাতে পারবে, এটা সাইড ব্যানার সাইডে দিতে পারবে। আবার সাইডে যদি চওড়া করে বা বড় জায়গা থাকে তাহলে সে এটা ব্যবহার করতে পারবে। বা কোনো সেকশনের ভিতরে বা মাঝখানে যদি দিতে চায় এরকম চারকোনা ব্যানার সে অ্যাড করতে পারে, এরকম। বুঝতে পারছেন? সো অ্যাকচুয়ালি ওয়েবসাইটের ওয়েব ব্যানারের স্ট্যান্ডার্ড বা ফিক্সড কোনো সাইজ নাই যে এইটাতেই করতে হবে, তবে বিভিন্ন জায়গা ক্ষেত্রভেদে বিভিন্ন ধরনের আপনার সাইজেস গ্র্যান্ড করা হয়ে থাকে। যেমন আপনি যদি ওয়েব ব্যানার সাইজ দিয়ে সার্চ করেন তাহলে এখানে দেখবেন টপ ব্যানার সাইজ, দেখেন কোন সেকশনের মাঝখানে থাকলে এটার সাইজ কি হবে এখানে দিয়ে আছে। এই পেজটাতে ওপেন করলে দেখতে পারবেন, এখানে ওরা ডেমো দিচ্ছে। এই যে কোন সেকশনের কোথায় থাকলে কি ধরনের সাইজ হবে এখানে ওরা দিয়ে দিচ্ছে। লিডার বোর্ড কোনটা, ওই যে আমরা দারাজে দেখলাম না একবারে উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লিডার বোর্ড, ঠিক আছে? ডান সাইডে যেটা থাকে সেটাকে বলে ওয়াইড স্কাই স্ক্র্যাপার। সো এই ধরনের হাফ হাফ পেজ, এই ধরনের অনেক নাম আছে, বিলবোর্ড, তারপরে লার্জ রেক্ট্যাঙ্গেল, এই ধরনের। সো ওয়েবসাইটে কোথায় কোথায় ব্যবহার হবে সেই অনুযায়ী কিন্তু সাইজ ভ্যারি করে। বুঝতে পারছেন? সো এই ধরনের সাইজ ভ্যারি করে দেখে আমরা বিভিন্ন সাইজের ওয়েবসাইট নিয়ে আমরা ওয়েব ব্যানার তৈরি করতে পারি। সো এখন ওয়েব ব্যানারের জন্য আমি কয়েকটা স্যাম্পল অলরেডি আপনাদের জন্য বের করে রাখছি। যেমন এটা একটু জটিল প্রসেস, এটা বানাইতে আমাদের একটু সময় লাগবে, আমরা ওটাও বানাবো। হচ্ছে আগে এটা বানাই তারপর ওইটা বানাই। তারপরে এখানে দেখেন এখানেও কিছু সাইজেস দিয়ে দিছে। দেখেন এতগুলো সাইজ কেন দিছে, যখন ডিজাইনের যেটা যেটা লাগবে তখন সেই সাইজ অনুযায়ী সে সেই অনুযায়ী ব্যবহার করতে পারবে ডিজাইনগুলোকে, ঠিক আছে? তো আমরা ধরে নেন আমরা তো চারকোনা যেগুলো বানাইছি এগুলা আপনার সোশ্যাল মিডিয়া পোস্টের মতো, রাইট? আমরা যেরকম করছি চারকোনা টাইপের এই ধরনের এগুলো সোশ্যাল মিডিয়া পোস্টের মতোই। বাট আমরা এবার কিছু এই লম্বাটে টাইপের কিছু একটা বানাই, এরকম। এইটা যেমন আমরা কত সাইজ দিয়ে দিছে উপরে দেখেন, 970 বাই 250। কি এটা? 970 বাই 250 কি ইঞ্চি নাকি বলেন তো? পিক্সেল। কেন পিক্সেল? কারণ ওয়েব রিলেটেড সকল জিনিস আমরা কিসে কাউন্ট করি? পিক্সেলসে কাউন্ট করে থাকি, ঠিক আছে? এই জন্য এখানে সব পিক্সেল ভ্যালুতে দেয়া আছে। সো আমাদের এই পিক্সেলের একটা আর্টবোর্ড নিতে হবে ফার্স্ট অফ অল। সো আমরা ইলাস্ট্রেটরে যাই, ইলাস্ট্রেটরে আসার পর আমরা ওই পিক্সেলের একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। আমরা ওয়েব নিয়ে নিলাম, এখান থেকে পিক্সেল নিয়ে আমরা এখান থেকে চুজ করবো হচ্ছে কত, 970 বাই 250। সো আমরা এখানে লিখে দিব 90, না লেখা না কেন, 970 বাই 250 লিখে দিব। আমাদের যেহেতু প্রিন্টেড যাবে না এটা, সো কালার মোড RGB হবে, এবং রাস্টার এফেক্টস আমরা রেজলিউশন কত রাখবো বলেন তো? হাই রাখবো। কিন্তু যখন আপনি এটা আমরা হাই কেন রাখি বলেন তো? হাই রাখি বিকজ অফ যেন আমাদের রেজলিউশনটা ভালো আসে, ঠিক আছে? কিন্তু ওয়েব রিলেটেড যখন আপনি কাজ করে থাকেন, যেমন আমরা ওয়েব ব্যানার বলেন কিংবা আপনি যদি বলেন ওয়েব ইউআই,
এই ধরনের কাজে কিন্তু হাই রেজলিউশন নিয়ে কাজ করা হয় না। এই ধরনের কাজে রেজলিউশন নেওয়া হয় 72 বা 72 পিপিআই। ঠিক আছে, এটা ইউজ করা হয় বিকজ অফ রেজলিউশন, তারপরে ফন্ট সাইজ অনেক কিছু ভ্যারি করে। আমরা হাই নিচ্ছিলাম কেন এতদিন, বিকজ অফ আমাদের ডিজাইন রেজলিউশন গুলা যেন ভালো হয়। কিন্তু যখন আপনি প্রফেশনাল লাইফে কাজ করবেন তখন সবসময় মনে রাখবেন, ওয়েবের জন্য যখন আপনি কোনো ব্যানার বানাবেন বা ওয়েবসাইট রিলেটেড ইউআই বা কোনো কিছু করবেন, তখন আমাদের স্ক্রিন পিপিআই নিতে হবে 72। ঠিক আছে, এবং আমরা যখন প্রিন্টের কাজ করব তখন আবার রেজলিউশন রাখতে হবে 300। বুঝা গেছে? সো আমরা যেহেতু ওয়েব রিলেটেড ডিজাইন করতেছি, দ্যাটস ওয়াই আমাদের এখন স্ক্রিন রেজলিউশন রাখতে হবে 72। ক্লিয়ার? এবার আমরা কি করব, সিম্পলি ক্রিয়েট করব। ক্রিয়েট করলে দেখবেন আপনার সামনে একটা চারকোনা বক্স চলে আসবে, ঠিক ওই সাইজের যেই সাইজটা আপনি হচ্ছে এখানটায় পাইছিলেন, এখানটায় 970 বাই 250 পিক্সেল। এখন আমরা এই ডিজাইনটা বানানোর চেষ্টা করি। এখানে আমাদের নতুন কয়েকটা জিনিস শেখা যাবে, সেটা হচ্ছে একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আর হচ্ছে অ্যালাইনমেন্ট আমরা শিখবো। ঠিক আছে, গ্রেডিয়েন্ট এন্ড অ্যালাইনমেন্ট। তো আমরা এটার একটা স্ক্রিনশট তুলে নিই। স্ক্রিনশট তুলতে হয় কিভাবে, আমরা যদি এখানে আসে সার্চ করি হচ্ছে স্নিপিং টুল, স্নিপ, এই যে স্নিপিং টুল, এটা ওকে করবেন এবং আপনার সামনে একটা বক্স আসবে, এখান থেকে দিবেন নিউ। নিউতে প্রেস করলে আপনার স্ক্রিনটা সাদা হয়ে যাবে এবং এখানে যতটুকু এরিয়া আপনি ক্লিক এন্ড ড্র্যাগ করবেন অতটুকু এরিয়ার একটা স্ক্রিনশট এই যে তুলে নিবেন। ঠিক আছে, এবং এই স্ক্রিনশট আপনি চাইলে এই যে এখান থেকে এটাকে রাইট ক্লিক করে কপি করে নিয়ে কাজ করতে পারেন, অথবা এটাকে আপনি ফাইল থেকে সেভ করেও নিতে পারেন। ঠিক আছে, সেভ করে নিতে পারেন। আর এটার শর্টকাট একটা আছে, সেটা হচ্ছে উইন্ডোজ শিফট এস। আমরা এটাকে নো ক্যান্সেল করে দিলাম। উইন্ডোজ শিফট এস প্রেস করলেও স্ক্রিনশট মোড অ্যাক্টিভেটেড হয়ে যাবে। দেন আপনি এখান থেকে এটার একটা স্ক্রিনশট তুলে নিতে পারেন। এই স্ক্রিনশট তুলে নিলাম, এটা অলরেডি বিল্ট ইন ভাবেই কপি হয়ে যায়। আপনি যখন স্ক্রিনশট তুলবেন ওটা কপি হয়ে যাবে আপনার ক্লিপবোর্ডে। এবার আপনি এখানে আসে যদি এখানে সিম্পলি কন্ট্রোল ভি প্রেস করেন, আপনার এই স্ক্রিনশটটা এখানটায় পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, এই হলো আমাদের ডিজাইন, যেটা দেখে আমরা তৈরি করব। এবার আমরা ডিজাইনটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। তো সবার আগে আমাদের কি লাগবে, একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, যেটা আমাদের এই যে এরকম নীল কালার আর একটু লাইট ব্লু আর ব্লু কালারের টেক্সচার আছে। সো আমরা এখানে একটা রেক্টাঙ্গেল টুল নিয়ে কি করব, ঠিক আর্টবোর্ডের সমান করে একটা রেক্টাঙ্গেল ক্রিয়েট করব এবং এর মধ্যে আপাতত আমরা ফিল কালার দিলাম ইয়েলো। এবং অবশ্যই এখানে জুম করে দেখে নেবেন যেন কোনায় কোনায় ম্যাচ করে, না হলে ওই যে একজনের ভুল পাইলাম না, যে আর্টবোর্ডের সাইডে সাদা হয়ে যাচ্ছিল বা ডিজাইনের সাইডে, বিকজ অফ এতটুকু গ্যাপ রেখে দিছে উনি। এটা হয়তো উনি চোখে পড়ে নাই, কিন্তু এইটুকু সাদা গ্যাপ রেখে দেওয়ার কারণে ডিজাইনের সাইডেও সাদা চলে আসবে যখন এটাকে পাবলিশ করবেন। ঠিক আছে, সো এখন আমরা কি ইউজ করব, কালার। সো আমরা সিলেক্ট করে আইড্রপার দিলে আমাদের এখানে একটা সলিড কালার চলে আসতেছে এরকম। ঠিক আছে, সলিড কালার আসতেছে, বাট আমাদের এখানটায় দেখেন একটু গ্রেডিয়েন্ট টাইপের আছে, এদিকে একটু উজ্জ্বল, এদিকে একটু ডার্ক। সো এই ধরনের গ্রেডিয়েন্ট কালার আমরা কিভাবে ব্যবহার করব। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালার বা গ্রেডিয়েন্ট আসলে কি জিনিস, আমরা এই যে রেক্টাঙ্গেল শেপটা বানাইছি না, এই রেক্টাঙ্গেল শেপটাকে সিলেক্ট করে এখানে আমরা নতুন একটা টুল পাবো, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার সামনে এই যে গ্রেডিয়েন্টের একটা প্যানেল আপনার সামনে চলে আসবে। এই যে গ্রেডিয়েন্টের প্যানেল, এটা কি কাজ, প্রত্যেকটা টুল কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি। প্রথমে আপনি সিলেকশন টুল দিয়ে রেক্টাঙ্গেলটা সিলেক্ট করবেন এবং গ্রেডিয়েন্ট টুলে ডাবল ক্লিক করে এই প্যানেলটা অ্যাক্টিভেট করে নেবেন। করার পরে আমরা কি করতে পারি জানেন, জাস্ট এই শেপটা সিলেক্ট করে এই যে গ্রেডিয়েন্টের স্লাইডার আছে, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট স্লাইডার। এই স্লাইডারের উপর যদি সিম্পলি ক্লিক করেন, দেখবেন দুই পাশে দুই রকমের রং চলে আসছে, এক পাশে সাদা, এক পাশে কালো। এই যে কালার সাদা থেকে কালো, অ্যাকচুয়ালি এটা সাদা থেকে কালো না, এটাকে আমরা বলে থাকি শেডস অফ গ্রে। হ্যাঁ, বলতে পারেন গ্রে এর কয়টা শেড আছে, গ্রে কালারের কয়টা শেড হয়, বলতে পারবেন কেউ? গ্রে কালারের শেড কয়টা? হ্যাঁ, কেমনে দুইটা? এখানে দুইটা গ্রে কালার দেখতেছেন আপনি। না, আরো বেশি, আরো বেশি। আপনারা 50 শেডস অফ গ্রে শুনেন নাই? একটা বই শুনছেন? হ্যাঁ, মুভি আছে, একটা বই আছে 50 শেডস অফ গ্রে। কখনো চিন্তা করছেন ও 50 শেডস অফ গ্রে 50 কেন বলছে? ও তো চাইলে 48ও বলতে পারতো। ওইটা আসলেই গ্রে এর 50 শেডস অফ গ্রে আছে।
বিকজ অফ 50 শেডস অফ গ্রে বলতে কি বোঝায়, গ্রে বলতে কি বোঝাচ্ছে এখানে, গ্রে বলতে কি বোঝায় জানেন, কালো থেকে যে সাদা হচ্ছে এর মাঝখানে টোটাল কয়টা গ্রের শেড আছে, টোটাল এখানে 50টা গ্রের শেড আছে, আমরা চোখে পড়তেছে না বাট টোটাল আছে 50টা গ্রে কালারের শেড, এই জন্য বলা হয় 50 শেডস অফ গ্রে। এবং এই যে সাদা এবং কালোর যে কালার মোডটা দেখতেছেন এইটাকে বলা হয় গ্রে স্কেল কালার মোড, ঠিক আছে, গ্রে স্কেল কালার মোড। এই যে একজন বলছিল 50, সো এই 50 শেডস অফ গ্রে এই জন্য বলা হয়। সো এখানে দেখেন আমরা কি পাচ্ছি, একটা সাদা কালার থেকে কালো কালারের দিকে যাচ্ছে এবং মাঝখানে গ্রে এর যতগুলো শেড আছে এগুলো চলে আসছে, দিস ইজ কল্ড গ্রেডিয়েন্ট। অর্থাৎ এক কালার থেকে আরেক কালারের মিক্স যে হচ্ছে না, এই ট্রানজিশনটা হচ্ছে স্মুথ ট্রানজিশন, এইটাকেই বলা হয় গ্রেডিয়েন্ট। সো আমরা সিম্পলি এখানে এই যে বারে ক্লিক করার পরে এই কালারটা চলে আসছে, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, ধরেন আমরা কালার চেঞ্জ করব। সো ফার্স্টে যারা 17 ইউজার আছেন বা 19 ইউজার আছেন তাদের সবকিছু সেম, একটু আলাদা, আমি বলে দিব কোথায় আলাদা। সো 20 বা 19 যারা আছেন তাদের বা 18 তাদেরও সেম। সো এই যে গোল্লাগুলো দেখবেন, এই গোল্লার উপর যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনার সামনে এই যে সোয়াচেস প্যানেলটা চলে আসবে, এবং আপনি যদি এখান থেকে যে কোনো একটা কালার পিক করেন, ধরেন ব্লু, আবার এখানে ডাবল ক্লিক করেন, এই যে এই গোল্লাটার উপর দুই মাথার দুইটা গোল্লা, তার মানে দুইটা কালার, ঠিক আছে। এই গোল্লাটার উপর ডাবল ক্লিক করতে হবে আমাদের, এবং এখান থেকে আমাদের কালার দিতে হবে, ধরে নেন আমি একটা কালার দিলাম হচ্ছে রেড। সো এখানে দেখেন আমাদের কিন্তু কি হয়েছে, গ্রেডিয়েন্ট হয়ে গেছে একটা, দেখছেন, ব্লু থেকে রেডের ট্রানজিশন দেখাচ্ছে। আমি এখানে রেডটা বেশি চোখে লাগতেছে, সো আমি যদি একটু এই ধরনের কালার দিই, এই কালারটাও বেটার। এইটাকেই বলা হয় গ্রেডিয়েন্ট, মানে এক কালার থেকে আরেক কালারের ট্রানজিশনকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। বুঝতে পারছেন গ্রেডিয়েন্টটা কি, গ্রেডিয়েন্ট কি বুঝছেন সবাই? এখন এই গ্রেডিয়েন্টের মধ্যে যদি আপনার মন চায় আপনি আরো কালার সেট করতে পারবেন, আপনি চাইলে যে কোনো এক সাইডের কালারকে একেবারে গায়েব করে দিতে পারবেন, সেগুলা অপশনগুলো দেখেন। তো আমার এই যে বক্স বা এই গোল্লা, এর উপর ডাবল ক্লিক করে আমি কালার দিলাম সোয়াচেস থেকে, ভালো কথা। এবার আপনার মনে হয়েছে যে ভাই আমি সোয়াচেস থেকে কালার দিব না, আমি ম্যানুয়ালি কালার কোড দিয়ে কালার দিব। কালার কোড যদি আপনি বসাতে চান তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে এই অপশনটা কালারস, এবং এখানে এসে এই যে তিনটা দাগ, এখান থেকে আপনাকে চুজ করতে হবে আর জি বি কালার মোড, ঠিক আছে, আরজিবি। আরজিবি যখনই চুজ করবেন দেখবেন এখানে একটা কালার কোড দেওয়ার অপশন চলে আসবে আপনার সামনে, এখানে আপনি কালার কোডটা পেস্ট করে দিলে ওই কালারটা এখানে নিয়ে নিবে। সো র্যান্ডমলি আমি একটা যে কোনো কালার কোড যদি লিখি, ধরেন ফরসে 2AFCE5, আমি যে কোনো একটা কালার কোড লিখলাম, ওকে প্রেস করলাম, এটা চলে আসছে, দেখছেন সায়ান কালারের কাছাকাছি, আমি কিন্তু আন্দাজে লিখছিলাম। সেম ভাবে এখানেও ডবল ক্লিক করে আপনি কালারসে আসে আরজিবি মোড সিলেক্ট করে নেবেন, দেন আপনি কালার কোড প্লেস করতে পারবেন, তাহলে এই কালারটা এখানটায় চলে আসবে। বুঝতে পারছেন, কালারটা এখানে ইন্টার করলেই চলে আসবে। সো আমরা কি করতে পারলাম, সোয়াচেস থেকে কালার দিতে পারলাম, এখান থেকেও কালার কোড দিয়ে কালার অ্যাড করতে পারলাম। এবার মনে চাইছে যে ভাই আমি আই ড্রপার দিয়ে কালার দিব, এক্সাক্ট এই কালারই প্লেস করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রথমে যারা 19 এবং 20 ইউজার তারা দেখেন কি করবেন, তাদের খুবই সহজ করে দিয়েছে। সেই গোল্লাটা প্রথমে সিলেক্ট করে নেবেন, তার আগে অবশ্যই এটা ইনশিওর রাখবেন যেন আপনার শেপটা সিলেক্টেড থাকে। শেপ সিলেক্ট করে এই গোল্লা চুজ করার পর এই যে আই ড্রপার টুল, এই আই ড্রপার টুল নিয়ে আপনারা সিম্পলি এইখানে এই উজ্জ্বল কালার যেটা, এখানে ক্লিক করলাম এই সাইডে, এবং আরেকটা গোল্লা সিলেক্ট করে আই ড্রপার টুলও সিলেক্ট করাই আছে অলরেডি। এবার আমরা একটু ডার্কার সাইডের কালারটা দিলাম এটা। তো দেখেন আমাদের কিন্তু ওই ধরনের একটা শেড ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন, বুঝে গেছে। সো আমি চাইলে ইজিলি আই ড্রপার দিয়ে এখান থেকে কালার গুলাকে অ্যাড করতে পারি যেরকম আমার দরকার, ঠিক আছে। এটা গেল 19 এবং 20 ইউজার, যারা পুরানো ভার্সন চালাচ্ছেন তাদের কিন্তু আই ড্রপার এখানে নাই। তারা কি করবেন, তারা এখানে বক্স দেখতে পারবেন 17 ইউজার, 15 ইউজার, 16 ইউজার, এখানে বক্স দেখতে পারবেন। এই বক্সটা সিলেক্ট করে নেবেন আপনারা, সিলেক্ট করে দেন আই ড্রপার টুল নিতে হবে, যেহেতু আপনাদের বিল্ট ইন ভাবে আই ড্রপার দেয় নাই। সো আই ড্রপার টুল নেওয়ার পরে আপনাকে জাস্ট এখানে ক্লিক করলে আসবে না, আপনাকে শিফট চেপে ধরে ক্লিক করতে হবে। শিফট চেপে ধরে ক্লিক করতে হবে কাদের, পুরানো ইউজার যারা আছেন বা পুরানো ভার্সন যারা চালাচ্ছেন, শিফট চেপে ধরে ক্লিক করলেই কালারটা এখানে চলে আসবে। আবার সেম ভাবে ডান পাশের বক্স সিলেক্ট করবেন, আই ড্রপার টুল নেবেন এবং শিফট চেপে ধরে ক্লিক করবেন, তাহলে ওই কালারটা এখানে চলে আসবে। বুঝতে পারছেন। সো এখানে সিম্পলি আপনাদের একটা স্টেপ বেশি দিছে যে আপনাকে শিফট ধরে ক্লিক করতে হবে। সো এই গেল আমাদের কি কালার নেয়া, আমরা দুই জায়গা থেকেই কালার নিতে পারছি, আই ড্রপার দিয়ে, কালার সোয়াচেস থেকে, কালার কোড দিয়ে, ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে
ধরে নেন আপনার এখানটায় কালার আপনি বসায় দিচ্ছেন, এই ধরে নেন একটু এরকম একটু ডার্ক করে নিলাম, আর এই পাশের কালারেও সেম ব্লু ভাবটা নিয়ে আসলাম, এটা দেখতে মোটামুটি একটু ভালো লাগে। এর মধ্যে আপনি এবার আরো কালার অ্যাড করবেন, ঠিক আছে, আরো কালার অ্যাড করার ইচ্ছা করছে আপনার, সিম্পলি এই শেপটা সিলেক্টেড থাকতেই হবে কালার অ্যাডজাস্ট করতে গেলে। দেন এই বারে আসবেন, এই স্লাইডারের নিচে আসবেন যখন, তখনই দেখবেন একটা প্লাস চিহ্ন আসবে, দেখেন প্লাস চিহ্ন, এই যে প্লাসটা আসছে না, এই প্লাস আসা মানে মাউসের নিচে প্লাস মানে আপনি চাইলে আরো একটা গোল্লা অ্যাড করতে পারবেন। সো ক্লিক করেন, আরেকটা গোল্লা অ্যাড হয়েছে, তার মানে আপনি কি করতে পারবেন, আরেকটা গোল্লা অ্যাড হয়েছে মানে আরেকটা কালার দিতে পারবেন। সো আপনাকে এই গোলের উপর আবার ডাবল ক্লিক করতে হবে, এবার আপনি আবার সোয়াচেস থেকে ধরেন এই কালারটা নিলেন, আবার এখানে ক্লিক করলেন, আবার ডাবল ক্লিক করে এখান থেকে আরেকটা কালার নিলেন, আবার এখানে ক্লিক করলেন, আবার ডাবল ক্লিক করে আরেকটা কালার নিলেন, মানে এক কথায় যত ইচ্ছা কালার আপনি এখানে ডাবল ক্লিক করে নিয়ে অ্যাড করতে পারবেন। এতক্ষণ ধরে এটা একটা সুন্দর গ্রেডিয়েন্ট কালার ছিল, এখন এটা টাঙ্গাইলের শাড়িতে পরিণত হয়ে গেছে এরকম, বুঝতে পারছেন? যতগুলা কালার অ্যাড করার আপনি করতে পারবেন, বাট ডিলিট করবেন কিভাবে, এই যে জাস্ট শেপটা সিলেক্ট করে এই যে ডিলিট আইকন ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আদারওয়াইজ এই গোল্লার সিলেক্ট করে নিচের দিকে টান দিবেন, তাহলেই কালারগুলা চলে যাবে এক এক করে, বুঝতে পারছেন? এই, তবে গ্রেডিয়েন্টে সবসময় চেষ্টা করবেন দুইটা কালার ইউজ করার, গ্রেডিয়েন্ট আর শ্যাডো। লাস্ট ক্লাসে যে শ্যাডো দেখাইছিলাম, এই শ্যাডো, সো এই গ্রেডিয়েন্ট এবং এই শ্যাডো যখনই আপনারা ইউজ করবেন চেষ্টা করবেন দুইটা কালার ইউজ করার, এবং শ্যাডোর অ্যামাউন্ট যেন কম থাকে, এইটা একটু মাথায় রাখবেন, কারণ এই দুইটার জন্যই ডিজাইন সুন্দর লাগে, এই দুইটার জন্যই ডিজাইন খ্যাত হয়ে যায়। সেটা একটু খুবই মিনিমাল রাখার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন যত বেশি অ্যাভয়েড করা যায়, কারণ গ্রেডিয়েন্টের ট্রেন্ড ছিল আজ থেকে 1-1.5 বছর আগে, সবাই খালি গ্রেডিয়েন্ট 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 করতো, তবে এখন গ্রেডিয়েন্টের ট্রেন্ডটা কমে গেছে। আচ্ছা এক সেকেন্ড একটু দাঁড়ান। সো গ্রেডিয়েন্টের ট্রেন্ড এখন নাই, আগে ছিল। সো যখন ব্যবহার করবেন সাবধানে করবেন এবং দুইটা কালার ইউজ করার চেষ্টা করবেন। অ্যান্ড গ্রেডিয়েন্টের কালার কম্বিনেশন যদি ভালো না হয়, অ্যাজ লাইক আপনার কালার কম্বিনেশন আপনি লাল আর সবুজ ব্যবহার করছেন, বাংলাদেশের পতাকা, এটা খুবই খারাপ কম্বিনেশন, বা হলুদ, এটা মোটামুটি চলে, তবু এই সবুজ এই ধরনের কালার কম্বিনেশন খুবই খারাপ, স্পেশালি ডিজাইনের জন্য, কোনো জায়গায় কোনোভাবে এটাকে কাজে লাগাতে পারবেন না, বুঝতে পারছেন? সো গ্রেডিয়েন্টের কালার কম্বিনেশনটা অনেক জরুরি আপনাকে ডিজাইনে বোঝার জন্য, এই জন্য চেষ্টা করা হয় কি গ্রেডিয়েন্ট যেন খারাপ না হয়, সিমিলার কিছু কালার ইউজ করা, যেমন ব্লুর সাথে সাথে এই লাইট ব্লু শেডটা যায়, কিংবা আপনি যদি ব্লুর সাথে আপনি এই ধরনের কালার কম্বাইন করেন, ডার্ক ব্লু, লাইট ব্লু, ব্লুর শেডের কাছাকাছি, তাহলে এগুলা ভালো লাগবে। কিন্তু ডিরেক্টলি এর অপোজিটে যেমন ধরে নেন ইয়েলো, ভালো না কম্বিনেশন, ফুটবে না চোখে একটা বেশি, ঠিক আছে? এই ধরনের কম্বিনেশন গুলা মোটামুটি চলে, সিমিলার যেগুলা, ঠিক আছে, এগুলা এই ধরনের ইউজ করা ট্রাই করবেন, যেমনটা এখানে করছে, এখানে ব্লু ডার্ক ইউজ করছে, ব্লু লাইট ইউজ করছে, সো এটা কিন্তু এই জন্য ভালো লাগতেছে, ঠিক আছে? এটা গেল গ্রেডিয়েন্টে আমরা কালার অ্যাড করতে পারবো যতগুলা কালার ইচ্ছে ততগুলা, এবং এই গোল্লাকে সিলেক্ট করে নিচে আরো কিছু অপশন পাবেন, অপাসিটি, আপনি যদি অপাসিটি 0 করে দেন এক পাশে একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে এরকম, এই দেখেন এক সাইডে একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আর আরেক সাইডে কালার আছে, এই ধরনের একটা এফেক্টসও আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা দ্বিতীয় আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে লোকেশন। লোকেশন হচ্ছে উপরে যে ডায়মন্ডের প্যানেলটা আছে না, এটা হচ্ছে লোকেশনের প্যানেল। আমি এখানে একটু অন্য কালার দিলাম, দেখতে আপনাদের ইজি হবে। এই যে ডায়মন্ডের মতো দেখতেছেন, এটাকে বলা হচ্ছে লোকেশন। এটা অ্যাকচুয়ালি ডিফাইন করবে যে আপনার শেপে কালারটা মিক্স হবে কত দূরে, এইটাই, এই যে এটা দিয়ে আপনি শেপের মধ্যে কালারটাকে মিক্স করতে পারবেন, এই, ঠিক আছে? এখানে আছে ডিগ্রি, ডিগ্রি দিয়ে আপনি যে গ্রেডিয়েন্টের যে ট্রানজিশনের অ্যাঙ্গেল, এটাকে আপনি ফিক্স করতে পারবেন। আপনি যদি এখানে 90 ডিগ্রি করে দেন, তাহলে পুরো শেপের মধ্যে কালারটা উপরে নিচে হয়ে যাবে। আপনি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে ইন্টারপ্রেস করেন, তাহলে ঠিক কোনাকুনি ভাবে কালারটা ফুটবে, বুঝতে পারছেন? এখানে অ্যাঙ্গেল ডিফাইন করতে পারেন আপনার গ্রেডিয়েন্টের, 0 করে দিলে সমান হয়ে যাবে। সাধারণত ইলাস্ট্রেটরে দুইটা গ্রেডিয়েন্ট থাকে, একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট হচ্ছে যেটা আপনারা অলরেডি এখন দেখতেছেন, এখানটায় কি হয়, একটা লাইনের মধ্যে যদি আপনি সিম্পলি চিন্তা করেন যে লাল কালারের একটা লাইন, যেই কালারটা লাইন আস্তে আস্তে কি হয়েছে, ব্লুতে আস্তে আস্তে মিশে গেছে, এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট কি, গোল হবে এই ধরনের, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, বুঝতে পারছেন? লিনিয়ার একটা লাইনের মতো চিন্তা করবেন যে এই পাশে লাল কালারের একটা লাইন বা একটা লাঠি আস্তে 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 এই পাশে ব্লু হয়ে গেছে, আর রেডিয়াল গ্রেডিয়েন্টটা এরকম গোল হয়, ঠিক আছে? এই দুইটা গ্রেডিয়েন্ট থাকে। তবে 19 এবং 20 ইউজার বা আপডেটেড ভার্সনের যারা ইউজার আছেন, তারা এখানে আরেকটা গ্রেডিয়েন্ট পাবেন, এটা হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট।
এই ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টটা কি হয়, ক্লিক করলে আপনি দেখবেন আপনার গোল্লাগুলা এখানে নাই, স্লাইডারও গায়েব হয়ে গেছে, কিছুই নেই, গোল্লাগুলা চলে আসে শেপের উপরে। তার মানে কি আমি এই গোল্লার উপরেও সেম ভাবে ডাবল ক্লিক করে ধরেন কালার প্লেস করতে পারি। সেম জিনিস, যেখানেই গোল্লা দেখবেন বুঝবেন যে গ্রেডিয়েন্টের কালার ওখানে প্লেস করা সম্ভব। So আমি এখানে এই যে এই ধরনের ধরেন কালার গুলো আমি বসায় দিলাম, এই চারদিকে চারটা কালার। আপনি চাইলে মাঝখানে আরো কালার অ্যাড করতে পারবেন, জাস্ট শেপের মাঝখানে ক্লিক করতে হবে, তাহলে এই যে আবার আপনি কালার অ্যাড করতে পারবেন। ফার্স্ট আমি এখানে গ্রিন দিলাম। এইভাবে আপনি চাইলে যেখানে যেমন কালার ইচ্ছা আপনি তেমন অ্যাড করতে পারবেন এবং একটা টেক্সচারের মতো ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে এগুলোকে নড়াচড়াও করতে পারেন, এই যে দেখতে ভালো লাগে এরকম নড়াচড়া করতে পারবেন। এটার কালারের রেডিয়াস আপনি চাইলে বাড়াইতে কিংবা কমাইতে পারেন এরকম। এই তবে এটা খুব বেশি এটা কাজে লাগে না, কারণ আমরা এত কালারফুল ডিজাইন করি না। মনে রাখবেন ট্রেন্ডি ডিজাইন হচ্ছে আপনার মিনিমাল ডিজাইন চলে সব থেকে বেশি মার্কেট প্লেসে। সো এত কালারফুল ডিজাইন করে আমার লাভ নেই, এই জন্য আমাদের ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টটা কাজে লাগে না। এটা কিন্তু শুধুমাত্র আপডেটেড ভার্সন গুলোতেই আছে। এখানে ওয়ান এন্ড অনলি লাস্ট একটা অপশন বাকি আছে, সেটা হচ্ছে এইটা রিভার্স গ্রেডিয়েন্ট। মানে রিভার্সে ক্লিক করলে আপনার লালটাকে এদিকে নিয়ে আসবে, নীলটাকে ওদিকে নিয়ে, মানে উল্টায় দিবে আর কি, রিভার্স করবে এটা। ঠিক আছে, আপনি এখন দিচ্ছিলেন এতক্ষণ ধরে ফিল কালারের উপর গ্রেডিয়েন্ট। আপনি যদি স্ট্রোক কালারের উপর গ্রেডিয়েন্ট দিতে চান তাহলে এখান থেকে স্ট্রোক কালারটাকে সিলেক্ট করতে হবে, দেন আপনি এখানে ক্লিক করবেন। আমি যদি ফিল কালারটাকে আপাতত এখান থেকে নান করে দিই তাহলে দেখতে পারবেন স্ট্রোক কালারের উপর গ্রেডিয়েন্ট করছে, এবং স্ট্রোক পয়েন্টটা যদি আমি বড় করি তাহলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন এই দেখেন, এই হলো স্ট্রোক কালারের উপর গ্রেডিয়েন্ট। আমি কি করছি, জাস্ট এখান থেকে ফিলকে স্ট্রোক করে নিছি গ্রেডিয়েন্টের এখানে। ঠিক আছে, এই জন্য ফিল কালারে দেখেন নান হয়ে গেছে, স্ট্রোক কালারে গ্রেডিয়েন্ট চলে আসছে। বাকি সব অপশন গুলো সেম। এখানে একটা জিনিস পাবেন সেটা হচ্ছে গ্রেডিয়েন্টের এই যে মিক্সচার গুলা কোন জায়গায় কিরকম হবে দেখতে, কর্নার্স গুলা, এই মিক্সচার গুলা দেখতে হবে। এটা দিলে এই ধরনের হবে গ্রেডিয়েন্ট, এটা দিলে আপনার পুরো এরিয়াটা জুড়ে থাকবে, এটা দিলে আপনার ভিতর থেকে বাইরের দিকে গ্রেডিয়েন্ট গুলা হবে এরকম। সো এই হলো স্ট্রোকের গ্রেডিয়েন্ট। আপনি যদি স্ট্রোক থেকে আবার ফিল কালারে গ্রেডিয়েন্ট দিতে চান তাহলে এখান থেকে আবার পিছনের যে ফিল কালার আছে ওইটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে, সামনে আনতে হবে, দেন আপনার এখানে ক্লিক করলে এবার ফিল কালারে গ্রেডিয়েন্ট বসবে। তবে স্ট্রোক কালারটা বন্ধ করে নিতে হবে মিনিমাম, কি বলে আপনার নান করে নেবেন, তাহলে স্ট্রোক কালারের গ্রেডিয়েন্ট বন্ধ হয়ে যাবে। গ্রেডিয়েন্ট টুলটা বুঝছেন সবাই? এই গ্রেডিয়েন্ট টুলের উপর ডাবল ক্লিক করলে এটা চলে আসবে, গ্রেডিয়েন্ট টুল, এটা সমস্যা নাই। হুম, 970 বাই কত জানেন, 250, এই যেখানে লেখা আছে। সমস্যা নেই, আপনি ভিডিওটা দেখলে বুঝে যাবেন। ওকে, সো এই হলো আমাদের গ্রেডিয়েন্টস। এখন আমরা সিম্পলি এখান থেকে এই কালারটা দিয়ে দিই। ধরে নেন আমার এখানে এই পাশে একটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে ডার্কেস্ট কালারটা পিক করবেন। সো এখানে একটা সমস্যা হবে, যেটা এখানে হচ্ছে সাধারণত ডিজাইনগুলো মকআপ করে দেওয়া থাকে, এই জন্য এক্সাক্ট কালারটা খুঁজে পাওয়া অনেক টাফ হয়ে যায়, যেহেতু এটা মকআপ করা থাকে এবং বিভিন্ন কালার দিয়ে এফেক্টস দিয়ে এডিট করা থাকে, এই জন্য এক্সাক্ট কালারটা পাবেন না। সমস্যা নেই, কাছাকাছি যাওয়া যায়। সো আমরা আইড্রপার দিয়ে এখান থেকে ডার্কেস্ট কালারটা নিয়ে নিলাম এই সাইডে, এবং এই পাশের গোল্লাটা সিলেক্ট করে আই ড্রপার টুল নিয়ে এখান থেকে একদম লাইটেস্ট কালার ফর্সে এই কর্নার থেকে আমি একটা পিক করে নিলাম লাইট কালার এরকম। তবে একটা জিনিস দেখেন যে ওদের গ্রেডিয়েন্টটা কি সুন্দর এক সাইডে আছে, তাই না, এরকম এক সাইডে, আর আমাদেরটা এরকম পুরো এরিয়া জুড়ে গেছে। এটা করার সহজ ওয়ে কি, রেডিয়াল গ্রেডিয়েন্ট। ওরা কিন্তু রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করছে, মানে এই ধরনের গ্রেডিয়েন্ট। দেখছেন আমাদের যেটা মাঝখানে চলে আসছে না গ্রেডিয়েন্ট, ওরা ছিল কোনায়, এটা কেমনে নিয়ে যাবেন। এবার আপনার ইউসেজ হবে হচ্ছে লাইভ গ্রেডিয়েন্ট টুলের। ঠিক আছে, লাইভ গ্রেডিয়েন্ট টুলটা কি, শেপটা সিলেক্ট করার পর যখন আপনি গ্রেডিয়েন্ট দিয়ে দিবেন, এবং শেপ সিলেক্ট করার পর গ্রেডিয়েন্ট দেওয়ার পর আপনি শেপটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আপনি জাস্ট গ্রেডিয়েন্ট টুলের উপর যদি ক্লিক করেন তাহলে এই ধরনের একটা বার বা গোল্লা দেখতে পাবেন। ঠিক আছে, এই গোল্লাটা আসে বিকজ অফ রেডিয়াল গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্টে থাকলে এরকম একটা লম্বা স্লাইডারের মতো আসবে, যেটা এখানকার স্লাইডার আর এখানকার স্লাইডার সেম। এটাকে লাইভ বলা হচ্ছে কেন, লাইভ বলা হচ্ছে কেন, কারণ আপনি এখানে লাইভ ক্লিক এন্ড ড্র্যাগ করে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন যতটুকু গ্রেডিয়েন্টের দরকার আপনার। ঠিক আছে, এটা কিভাবে পাইলাম বা কিভাবে বের করছি আবার দেখেন। শেপটাকে সিলেক্ট করবেন, আগে গ্রেডিয়েন্ট দিয়ে নেবেন, সিলেক্ট করার পর গ্রেডিয়েন্ট দেওয়া থাকলে আপনি জাস্ট সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলটাতে ক্লিক করবেন, তাহলেই এই স্লাইডারটা দেখতে পারবেন। এইবার আপনি নর্মালি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে যতটুকু আপনার গ্রেডিয়েন্ট দরকার অ্যাডজাস্ট করার আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। বুঝতে পারছেন? এই সো আমরা এখানে কি করব, রেডিয়াল গ্রেডিয়েন্টটা নিব। রেডিয়াল গ্রেডিয়েন্ট নিয়ে আমরা এইখান থেকে এতটুকুতে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করবো, ধরে নেন এতটুকু, বা এই কোণা থেকে নিই,
এবার দেখেন আমাদের গ্রেডিয়েন্টটাও কিন্তু ওদের মতো হয়েছে, দেখছেন এক কোণা থেকে উজ্জ্বল হয়ে আসছে, দেখছেন ওদের মতো হচ্ছে। এরকম রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে করা যায়, তবে রেডিয়াল গ্রেডিয়েন্ট আমি করছি কই কোণা থেকে, এটা মনে রাখবেন। যদি মাঝখান থেকে করেন এরকম অল্প একটু জায়গায় কিন্তু গোল্লা হয়ে থাকবে, এটা মনে রাখবেন। সো এরকম না করে আমরা এক কোণা থেকে গ্রেডিয়েন্টটা করছি, যাতে আমাদের গ্রেডিয়েন্টটা এক সাইড থেকে আলো মতো যেন বের হয়ে আসে এরকম মনে হয়। এই গোল গোল ঘুরে কেন এইরকম, এতটুকু বুঝা গেছে গ্রেডিয়েন্ট টুল। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে ফেললাম, আমাদের গ্রেডিয়েন্ট ডান। এবার আমরা সিম্পলি লোগোটা বানাবো। লোগোটা বানাইতে গেলে আপনাদের প্যারা হবে, কারণ লোগোর জন্য অনেক টুলস লাগে। সো আমরা সিম্পলি এখানে লিখতে পারি ধরেন লোগো হেয়ার। এবার আমরা আইকন ইউজ করবো, আমরা আইকন ইউজ করা কিন্তু দেখি নাই, আমরা এতক্ষণ কিন্তু এতদিন কিন্তু আইকন ইউজ করি নাই। আচ্ছা আমরা কি ফন্ট আছে একটু দেখে নি, কি ফন্ট ইউজ করছে ওরা। এখানে ফন্টের নাম দিছে, না ফন্টের নাম দেয় নাই। যেহেতু ফন্টের নাম দেয় নাই, সো আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে স্যান্সেরি ফন্ট। স্যান্সেরি ফন্ট, সেরি ফন্ট কি আমি আগেই বলছিলাম, আপনারা একটু টাইপোগ্রাফির ওই ভিডিওটা দেখে নিন, তাহলে আইডিয়া পাবেন। স্যান্সেরি ফন্ট হচ্ছে যে ফন্টে কোনা থাকে না, আর সেরি ফন্ট হচ্ছে কোনগুলো যেগুলোতে কোনা থাকে। ঠিক আছে, মানে আমি কি বুঝাইলাম এই দেখেন, এক নজরে বলে দিই। স্যান্সেরি ফন্ট হচ্ছে এইগুলা, দেখেন এখানে কোনো লেটারটা একদম সিম্পল, কোনো কোনা টোনা নাই। আর সেরিফ ফন্ট হচ্ছে আমরা যে টাইমস নিউ রোমান লিখি না, এগুলো হচ্ছে সেরিফ ফন্ট। কেন? বিকজ অফ এই দেখেন এইখানে কোনা, এল এর মাথায় কোনা আছে, জি এরও আবার একটুখানি কোনা দিছে, এইচ এর মাথায় কোনা, এই যে এগুলা হচ্ছে সেরিফ ফন্ট যেখানে কোনা থাকবে। সো এটা আমরা আইডিয়া করে নিলাম একটা সান্স সেরিফ ফন্ট। সো এখন ট্রেন্ডিং সান্স সেরিফ ফন্ট যেটা সবচেয়ে মোস্ট পপুলার বা কমন, সেটা হচ্ছে মনসেরাত। সো আমরা এখানে মনসেরাত বোল্ড ফন্টটা ইউজ করলাম। এটা মনসেরাত ফন্ট না, কেন বলেন তো? কারণ দেখেন ওর জি আর এটা জি দেখেন আলাদা, সেটা মনসেরাত ফন্ট না। তো মনসেরাত না হলে লেখছি লাটো ফন্ট কি এরকম, দেখেন এটা লাটো ফন্ট, দেখছেন এল ছোট হাতের ইউজ করছে, এইচ ও ছোট হাতের ইউজ করছে, এবং শুধু হেয়ার এই কথাটাকে হাইলাইট করে আমরা কি করতে পারি, টাইপ টুল দিয়ে এই কথাটাকে হাইলাইট করে আমরা এটার লাইট ফন্ট করে দিতে পারি এরকম। So আমরা সিমিলার একটা ফন্ট বা কাছাকাছি একটা ফন্ট খুঁজে বার করলাম, কিভাবে বার করলাম? কারণ আমি জানি যে মনসেরাত, লাটো, উবুন্টু, ওপেন সায়েন্স, রেলওয়ে, যেগুলো আপনাদের ওই দিন নাম বলছিলাম, এগুলো হচ্ছে মোস্ট কমন ফন্ট। ইউজ করলে এর মধ্যে থেকেই কোনো একটা ইউজ করার চান্সেস বা প্রবাবিলিটি অনেক বেশি। এই জন্য আমি জাস্ট আমার আইডিয়া বা এক্সপিরিয়েন্স যাই বলেন না কেন আমি বের করে ফেলেছি। ঠিক আছে, এই জন্য এই জন্য আপনাদের অ্যাকচুয়ালি কি করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে গেলে অনেক ফন্টস এর নাম পাবেন যেগুলো দেখবেন কমনলি ইউজ হচ্ছে, তখন আপনার একটা আইডিয়া চলে আসবে কি ফন্ট হতে পারে। তো আমি লাটো ফন্ট দিয়ে দিলাম। কোনটা? হেয়ারটাকে হাইলাইট করলাম কিভাবে? ও টাইপ টুল নিয়ে ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে করেন, লেখাকে হাইলাইট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে, এই যে মাইক্রোসফট ওয়ার্ডে যেমন করে করেন আর কি, লেখাটাকে হাইলাইট করে আমরা ফন্ট সাইজ বাড়াই কমাই দিই না, ওইরকমই হাইলাইট করে নিলাম। টাইপ টুল নিতে হবে খালি, টাইপ টুল নিয়ে আপনি যেটুক লেখাকে হাইলাইট করতে চান বা যেটুক লেটারকে হাইলাইট করতে চান ওটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে। এবার আমরা এখানে একটা আইকন ইউজ করতে পারি, ফর সেট একটা বাল্বের আইকন বা একটা লাইট। সো আমরা এখানে একটা বাল্ব বা লাইট অ্যাড করে দিতে পারি। এখন আমাদের আইকন ইউজ করার জন্য সহজ ওয়ে আমি দেখাই দিই, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, সেটা হচ্ছে ফ্ল্যাট আইকন ডট কম। ফ্ল্যাট আইকন হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি অলমোস্ট সব ধরনের আইকন পেয়ে যাবেন ফ্রিতে। ফ্ল্যাট আইকন ডট কম, এই লিঙ্কটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিই, ফ্ল্যাট আইকন ডট কম। সো এই যে ফ্ল্যাট আইকন, আপনারা এখানে আসবেন ওয়েবসাইটটা, এখানটাতে, এখানটায় আসার পর আপনি এখান থেকে ধরে নেন, আমরা এখানে সার্চ করি ফার্স্টে বাল্ব, সার্চ করেন, দেখেন এখানে অনেক ধরনের আইকন আপনাকে শো করবে। এত টাইম নিচ্ছে কেন লোডিং এ?
কি হয়েছে এটার? এতক্ষণ তো লাগার কথা না। আচ্ছা, এই যে আসছে দেখেন। সেখান থেকে আমরা যে কোনো একটা বাল্বের আইকন ডাউনলোড করে নিতে পারি। ঠিক আছে, কোর্সে আমরা এখান থেকে ধরেন সিম্পল একটা ডাউনলোড করলাম এইটা। এটাকে সিলেক্ট করে ওপেন করবেন। ওপেন করার পর আমরা এটাকে কি ফরম্যাটে ডাউনলোড করব। ধরে নেন ফার্স্টে আমরা এখান থেকে অনেকগুলো ফরম্যাট পাবো। পিএনজি ছবির ফরম্যাট, মনে রাখবেন ছবিতে আমরা কালার টালার চেঞ্জ করতে পারবো না, এই জন্য পিএনজি ফরম্যাট নেওয়া যাবে না। তো আমরা এই প্লাস চিহ্নে ক্লিক করে আমরা আরো কয়েকটা ফরম্যাট দেখে নিতে পারি। ইপিএস ফরম্যাট আছে, পিএসডি ফরম্যাট আছে। পিএসডি হচ্ছে ফটোশপের জন্য, সো আমাদের কাজ করবে না যেহেতু আমরা ইলাস্ট্রেটরে কাজ করতেছি। ইপিএস ফাইল হচ্ছে ভেক্টর ফাইল, যেহেতু ইলাস্ট্রেটর ভেক্টর সফটওয়্যার, সো ইপিএস সাপোর্ট করবে। ইপিএস কিন্তু ভেক্টরে সাপোর্ট করবে, কিন্তু আমরা ইপিএস ও ডাউনলোড করব না, কারণ ইপিএস এ মাঝে মাঝে কালার দিতে গেলে ঝামেলা করে, এই জন্য আমরা ইপিএস ফরম্যাটে ডাউনলোড করবো না। আমরা সবচেয়ে ইজিয়েস্ট ফরম্যাট ডাউনলোড করবো, সেটা হচ্ছে এসভিজি। এসভিজি ফরম্যাটও কিন্তু ভেক্টর ফরম্যাট, মনে রাখবেন এসভিজি ভেক্টর, ইপিএস ও ভেক্টর। আপনি চাইলে দুইটার যে কোনো একটাই, যেটা ইচ্ছা আপনি ডাউনলোড করতে পারেন, দুইটাই কাজ করবে ইলাস্ট্রেটরে বা যে কোনো ভেক্টর সফটওয়্যারে। বাট আমরা এটাকে ইউজ করবো হচ্ছে এসভিজি আকারে, কারণ এসভিজিটা এডিট করা বা কালার টালার দিয়ে চেঞ্জ করা সোজা ইপিএস এর তুলনায়। মাঝে মাঝে ইপিএস ঝামেলা করে। সো এই জন্য এসভিজি ফরম্যাটটা আমরা ক্লিক করে ফ্রি ডাউনলোড করবেন, ফ্রি ডাউনলোড হয়ে যাবে। এখানে কিছু কিছু আইকন ফ্রি আছে, কিছু কিছু আইকন পেইড আছে। এই যে আইকনটা ডাউনলোড হয়ে গেছে, লাইট বাল্ব। ঠিক আছে, আমরা এটাকে শো ইন ফোল্ডারে যাই। এবার আমরা এখান থেকে এটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ, ঠিক আছে, অলওয়েজ, হ্যাঁ, চুজ অ্যানাদার অ্যাপ, এখানে দেওয়ার পর আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিলেক্ট করে অলওয়েজ ইউজ দিস অ্যাপ এটা অ্যাক্টিভেট করে দিবেন। তাহলে যতবারই আপনি এসভিজি ফরম্যাটের কোনো ফাইল ওপেন করবেন, অটোমেটিক্যালি কোথায় ওপেন করবে? ইলাস্ট্রেটরে। এই যে আইকনটা কোথায় ওপেন হয়েছে? ইলাস্ট্রেটরে। এবং মনে রাখবেন আমাদের ডিজাইনের ট্যাবে কিন্তু ওপেন হয় না, আলাদা একটা ট্যাবে ওপেন হয়েছে। ঠিক আছে, এসভিজি ফরম্যাট আলাদা একটা ট্যাবে ওপেন হয়েছে, এটা মনে রাখবেন। এতটুকু বুঝছেন সবাই? ডাউনলোড করে ওপেন করলাম কিভাবে। ওকে, এবার আমরা সিম্পলি এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা কপি করে নিয়ে যেতে পারি। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, আমাদের ডিজাইনের ট্যাবে আসবেন এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেবেন। পেস্ট করে দিলে এটা চলে আসবে, কপি পেস্ট। সো আমরা এবার এটাকে কি করব? ছোট করে নিব। অনেক সময় আপনাদের ডিজাইন এরকম গ্রুপ থাকবে না, এরকম দেখবেন টান দিলে দেখবেন আপনার দ্বারা, আমি দেখাই কিরকম থাকে। অনেক সময় কি ব্যাপার, এটা আনগ্রুপ হইতে আসছে। আচ্ছা, অনেক সময় এরকম গ্রুপে থাকে না, আপনি দেখবেন টান দিলে এরকম আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখবেন অনেক সময় হইতে পারে আইকন আলাদা আলাদা হয়ে গেলে সব কিছুকে সিলেক্ট করে একটা গ্রুপ করে নেবেন, কন্ট্রোল জি, গ্রুপ করে নেবেন, তাহলে আর এটা আলাদা আলাদা হবে না, নড়াচড়া করবে না। সো অনেক সময় আনগ্রুপ করা থাকে, সো গ্রুপ করে নেবেন। এবার এটাকে আমরা ছোট্ট করে এখানে আইকনটাকে বসাই দিলাম এইভাবে, এতটুকু। এবং আমরা আইকনের কালার হচ্ছে দিয়ে দিলাম ধরেন সাদা। ঠিক আছে, জাস্ট এটা সিলেক্ট করে নর্মাল শেপে যেভাবে কালার দেন ওইভাবেও কালার আপনি দিতে পারবেন, এখানে একই জিনিস। বুঝা গেছে? এই গেল আমাদের লোগো। আচ্ছা, এবার এখানে অ্যালাইনমেন্ট দেখেন। অ্যালাইনমেন্ট নিয়ে একটু কথা বলি। অ্যালাইনমেন্টটা বলতে কি, আইকনের মাঝামাঝি লেখাটা আছে না অ্যালাইন করা, কিন্তু আমরা করছি কোথায় দেখেন? নিচে। আমাদের অ্যালাইনমেন্টের লেখাটা কিন্তু নিচে, ওটা ছিল মাঝামাঝি কিছুটা এরকম, এবং ওটার ফন্ট সাইজ আরো ছোট ছিল, এরকম ছিল। মানে আইকনের মাঝামাঝি অ্যালাইন করা ছিল, আমরা করছিলাম কোথায়? নিচে। ঠিক আছে, এইটা পারফেক্টলি মাঝামাঝি আনতে গেলে আপনাকে অ্যালাইন টুল বা অ্যালাইনমেন্ট শিখতে হবে। অ্যালাইনমেন্ট বা অ্যালাইনমেন্ট টুলটা কি জিনিস আমি এখানে একটু দেখাই দিই। অ্যালাইন কি? অ্যালাইন বলতে কি বুঝেন বলেন তো? অ্যালাইন বলতে কি বুঝেন আপনারা? অ্যালাইন কাকে বলে? আরো সহজ বাংলা ভাষায়। হ্যাঁ, এই যে সাজানো, সাজানো বা সারি সারি ভাবে সাজানো, একই কথা, মানে এক কথায় সাজাইতে হবে এখানে আমার। ঠিক আছে, এখন যেমন আমরা বলতে পারি এই দুইটা অবজেক্ট, একটা কালো বক্স আর একটা নীল বক্স, কোন দিকে অ্যালাইন করা আছে? বাম সাইডে, কারণ এদিকে সমান।
সো এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের সহজ উদাহরণ আমি যদি বলি, যখন স্কুলে পিটিতে দাঁড়াইতেন তখন আপনার সামনে যে দাঁড়াইতো আপনি তার মাথা দেখে নিজেকে সোজা করতেন, তাই না? এটাই কিন্তু অ্যালাইনমেন্ট। আপনি কি করতেছেন, তার মাথা অনুযায়ী নিজের মাথাটা রেখে নিজেকে অ্যালাইন করে নিচ্ছেন, ঠিক আছে? সো ওখানে আমাদের আদর্শ, পিটিতে যখন আমরা দাঁড়াতাম আমাদের আদর্শ কে ছিল বলেন তো? আমার সামনে যে থাকতো সে, তাই না? এখন আমার সামনে যদি টেরা করে দাঁড়ায়, আমিও টেরা করে দাঁড়াইতাম, বুঝতে পারছেন? সো আদর্শ একটা ভ্যালু লাগে অ্যালাইন করতে গেলে, যাকে ধরে ও কি করবে, নিজেকে সাজাবে বা ওই অনুযায়ী নিজেকে সমানভাবে দাঁড় করাবে, ঠিক আছে? এইখানেও এদের যখন অ্যালাইন করতে যাবেন তখন আপনার একটা আদর্শ ভ্যালু চাবে বা আদর্শ দরকার, যে কাকে ধরে ও নিজেকে অ্যালাইন করবে, ঠিক আছে? সো আমরা অ্যালাইনের অপশনগুলো কই পাবো? আমরা যদি উইন্ডো থেকে অ্যালাইনের অপশনে যাই, উইন্ডো থেকে এই যে অ্যালাইন, শিফট F7 হচ্ছে শর্টকাট। অ্যালাইনে গেলে এই প্যানেলটা আপনার সামনে চলে আসবে, অ্যালাইনমেন্টের প্যানেল, ঠিক আছে? এই প্যানেলে আপনি দেখতে পারবেন বহুত কিছু আছে, আমরা এত কিছু নিয়ে ডিসকাস করবো না, ইন শর্টে বুঝবো। সো এখানটাই প্রথমে কয়েকটা অপশন আছে, এগুলা বাদ দিয়ে নিচে যদি দেখেন ডান সাইডে এখানে লেখা আছে অ্যালাইন টু। মানে অ্যালাইন টু বলতে কি, কাকে ধরে অ্যালাইন করবেন, মানে আপনার আদর্শটা কে হবে। এখানে আপনাকে ওকে আগে বলে দিতে হবে যে তুমি আমার আদর্শ ধরবা কাকে। অ্যালাইন টু আর্টবোর্ড, আমি আপাতত আর্টবোর্ড দিচ্ছি। তিনটে অপশন আছে, আমি অ্যালাইন টু আর্টবোর্ড দিচ্ছি। আর্টবোর্ডটা কতটুকু আপনি বলেন তো? এই এত বড় না? এখন যদি আমি অ্যালাইন করতে চাই একে, দুইটা অবজেক্টকে সিলেক্ট করলাম, আমি কি করলাম, দুইটা অবজেক্টকে সিলেক্ট করলাম, কিংবা একটা হইতে পারে কিংবা চারটা পাঁচটা হইতে পারে, যে কয়টা থাকবে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করলে প্রথম তিনটে অপশন দেখেন কি দিচ্ছে, দেখেন অ্যালাইন টু লেফট। মনে রাখবেন এখানে অনেক বড় বড় নাম, হরাইজন্টাল অ্যালাইন লেফট, হরাইজন্টাল অ্যালাইন রাইট, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন লেফট। এত বড় বড় নাম মনে রাখার দরকার নাই। চিত্র দেখবেন, আইকন গুলো দেখবেন, আইকন দেখে মনে রাখবেন। এখানে দেখেন সিম্পলি ভালো করে দেখেন, বাম পাশের যে আইকনটা কোন দিকে সমান বলেন তো? বাম পাশে সমান, তাই না? এবং একটা সুন্দর করে লাইন দিয়ে বুঝাই দিছে যে বাম পাশে সমান। তার মানে আমি যদি এটা দিই কোন দিকে সমান হবে? বাম পাশে সমান হবে। যদি এইটা দিই কোন দিকে সমান হবে? ডান পাশে সমান হবে। এটা দিলে সেন্টারে হবে। এবং আরেকটা জিনিস দেখেন, এখানে আমার এই যে বক্স গুলা কিভাবে আছে, আড়াআড়ি ভাবে আছে না, বা হরাইজন্টাল ভাবে। সো আমার এটা যখন এলিমেন্ট গুলো এরকম আড়াআড়ি ভাবে থাকবে তখন এই তিনটা কাজে লাগবে। আবার যখন আমার এলিমেন্ট গুলো এরকম লম্বা লম্বি ভাবে থাকবে এই ধরনের, তাহলে তখন কোনটা কাজে লাগবে বলেন তো? তখন এই তিনটা কাজে লাগবে। কারণ এগুলো হচ্ছে দেখেন লেখা আছে ভার্টিক্যাল। তো জাস্ট চিত্রগুলো দেখলে বুঝা যাবে, যে আইকন দেখলে বুঝা যাবে কখন কোনটা আমার কাজে লাগবে। সো এখন আমার কাজে লাগবে কোনটা? প্রথম তিনটা, ঠিক আছে? সো এখানে লেফটে দিলে আমার অ্যালাইন করবে লেফটে। বাট আমি যখনই ক্লিক করব দেখেন আর্টবোর্ডের সাথে লেফটে অ্যালাইন করছে। কেন বলেন তো? আর্টবোর্ডের লেফটে সবগুলোকে নিয়ে গেছে কেন? তার রিজন হচ্ছে আমরা কি দিয়ে রেখেছিলাম? হ্যাঁ, কারণ আমরা দিছিলাম কি, অ্যালাইন টু আর্টবোর্ড। আমরা এখানে আর্টবোর্ডটাকে দিয়ে রাখছিলাম। সো এখন সেম ভাবে এই দুটাকে সিলেক্ট করে যদি অ্যালাইন টু রাইট দেন, তাহলে আর্টবোর্ডের রাইটে অ্যালাইন হবে, সেন্টারে দিলে আর্টবোর্ডের সেন্টারে হবে। বুঝতে পারছেন? সিম্পল না? আর যদি লম্বালম্বি ভাবে থাকে, সেম, টপে দিলে টপে যাবে, আর্টবোর্ডের টপের সাথে সবকিছু অ্যালাইন করে ফেলবে। আবার দুটোকে সিলেক্ট করে যদি বটমে দেন, আর্টবোর্ডের বটমের সাথে অ্যালাইন করবে, সেন্টারে দিলে সেন্টারে। বুঝতে পারছেন অ্যালাইন টু আর্টবোর্ডটা কি জিনিস? ক্লিয়ার? আচ্ছা, এবার যেটা দেখবো সেটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন। সিলেকশনের সাথে কিভাবে অ্যালাইন করেও দেখেন, এখানটায় আমি আরেকটা বক্স বানালাম, তাহলে আপনাদের আইডিয়া হবে। আরো দুইটা বানাই, ঠিক আছে? একটাকে আরেকটু ছোট করে নিলাম, ভালো কথা। এবার তিনটাকে তিন দিকে পাঠিয়ে দিব, একটা বেশি দূরে, একটা মাঝামাঝি, আরেকটা এইখানে। তিনটা তিন দিকে আছে না? এখন আমি চাচ্ছি এই তিনটাকে সিলেক্ট করে অ্যালাইন করতে। এখন আমার দেয়া আছে কি, অ্যালাইন টু সিলেকশন। যেহেতু অ্যালাইন টু সিলেকশন দেয়া আছে, এখন আমার বলেন তো আমি যদি লেফট অ্যালাইন দিই কি হবে? কাকে আদর্শ ধরবে বলতে পারেন? হ্যাঁ, সেটা তো হবে ওইটার মধ্যে, কিন্তু আদর্শ ধরতে হবে তো ওকে। আদর্শ কাকে ধরবে? লেফটে দিব। হ্যাঁ, কোনটাকে? কেন ব্ল্যাকটাকে ধরবে বলতে পারেন? আমি তো লেফট অ্যালাইন করতে চাইছি। আদর্শ ধরবে ব্লুটাকে ধরবে। হ্যাঁ, কেন বলেন এখন ব্লুটাকে কেন ধরবে? না, এরও তো লেফট হইতে পারে, ইয়েলোরও। এখানে আদর্শ লেফটটাকে ব্লুটাকে এই জন্য ধরবে কারণ সর্বোচ্চ লেফটে কি আছে? এ আছে। বুঝতে পারছেন?
এই জন্য আপনি যখনই লেফট অ্যালাইন দিবেন তখন দেখেন ব্লুর সর্বোচ্চ লেফটে যে আছে মানে সবার লেফটে যে থাকবে ওর কাছে সবাই চলে যাবে। বুঝতে পারছেন? আপনারা যেটা বলছেন ওইটাই ঠিক। সো সেম ভাবে আমি যদি রাইট অ্যালাইন করি, এইবার আদর্শ কাকে ধরবে বলতো? রাইট সাইডে দিই, রেড কে ধরবে, কারণ রেড সবার রাইটে আছে। সো এই যে চলে আসছে, দেখেন। বুঝতে পারছেন? মানে সিলেকশন যখন করবেন, অ্যালাইন টু সিলেকশনের মধ্যে যখন আপনি অ্যালাইন করতে যাবেন, তখন সর্বোচ্চ দূরত্বে যে থাকবে, যেদিকে আপনি অ্যালাইন করবেন ওইদিকে সর্বোচ্চ দূরত্বে যে থাকবে তার কাছে সবাই যে সেইভাবে অ্যালাইন করবে। কিন্তু সেন্টারের বেলায় এটা প্রযোজ্য না। সেন্টারের সময় সবগুলোকে নড়াচড়ায় সেন্টার করবে, দেখেন। বুঝতে পারছেন? সেন্টারের বেলায় সবাই নড়াচড়া করে। এই সেম জিনিস যখন এটা লম্বালম্বি ভাবে থাকবে, সেম আপনি যদি টপে দেন সবার টপে ব্লুটা আছে, ব্লুর কাছে চলে যাবে। সেন্টার বটমে যদি দেন সবার বটমে রেড আছে, রেডের কাছে চলে যাবে। বুঝতে পারছেন? অ্যালাইন টু সিলেকশন আর অ্যালাইন টু আর্টবোর্ড বুঝা গেছে? আচ্ছা, এবার দেখেন, এইবার সব থেকে মজার জিনিস অ্যালাইন টু কি অবজেক্ট, এবং সব থেকে ইউজফুল জিনিস ইলাস্ট্রেটরের। অ্যালাইন টু কি অবজেক্ট মাঝখানেরটা, এই চারটাকে আমি যদি সিলেক্ট করি তাহলে আমার অ্যালাইন টু কি অবজেক্ট দেখা যায়। তাছাড়া অ্যালাইন টু কি অবজেক্ট অ্যাক্টিভেটেড হবে না, যদি সিলেক্টেড কিছু না থাকে অ্যাক্টিভ হবে না। এই জন্য সবকিছুকে সিলেক্ট করলাম বক্সগুলোকে, এবার দেখেন অ্যালাইন টু কি অবজেক্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। কি অবজেক্ট বলতে কি বোঝাচ্ছে? কি অবজেক্ট বলতে বোঝাচ্ছে যে এতক্ষণ আপনি যে অ্যালাইনমেন্ট করতেছিলেন, হয় ও আদর্শ আর্টবোর্ডকে ধরতেছিল, না হয় সর্বোচ্চ ডানে বামে উপরে নিচে যে ছিল তাকে ধরতেছিল, সর্বোচ্চ দূরে যে ছিল তাকে। এখন আপনার মন চাইছে ওকে বলবেন যে না, আমি যাকে বলবো তাকেই তোমাকে আদর্শ ধরতে হবে। মানে আপনি ওকে একটা কি অবজেক্ট বলে দিবেন যে এইটাকে আদর্শ ধরবা তুমি, তারপরে বাকিগুলাকে নড়ায় ওর কাছে নিয়ে আসবা। তাহলে ওইটাকেই বলা হচ্ছে কি অবজেক্ট, আপনি যেটাকে ডিফাইন করে দিচ্ছেন যে এইটাকে আদর্শ ধরবা। সো এখানে এখন চারটার মধ্যে আমি ধরেন চারটাকে সিলেক্ট করছি প্রথমে, ঠিক আছে? এইবার চারটা অবজেক্ট যেহেতু সিলেক্টেড আছে, এর মধ্যে যদি আমি আরো যে কোনো একটাকে ক্লিক করি, ফার্স্টে আমি এবার ইয়েলোটাকে ক্লিক করলাম একবার, দেখেন ইয়েলোটা ডবল হাইলাইটেড হয়ে গেছে না? মানে একটু ব্লু টাইপের বেশি হয়ে গেছে না? মানে এখন এটা আমার কি কি অবজেক্টে পরিণত হয়ে গেছে। এখন আমার কি অবজেক্ট কোনটা? এইটা। এবং অ্যালাইন টু তে যখনই ক্লিক করবেন দেখবেন অটোমেটিক্যালি কি অবজেক্ট সিলেক্টেড হয়ে গেছে, দেখছেন? তার মানে আপনি কি করছেন, চারটাকে সিলেক্ট করার পরে যে কোনো এই চারটা এলিমেন্টের মধ্যে, সিলেকশনের মধ্যে আমি এক ধরে বলে দিলাম যে ইয়েলোটাকে আদর্শ ধরবা। তখন ইয়েলোটা হাইলাইটেড হয়ে গেছে। এইবার যদি আপনি লেফট দেন কি হবে এবার বলেন তো? এবার সবাই নড়বে নাকি শুধু ইয়েলোটা নড়বে? আমি যদি লেফট অ্যালাইন করি, ইয়েলো বাদে সবাই নড়বে। আমি যদি লেফট অ্যালাইন দিই তাহলে কি হবে? ইয়েলোর লেফটে সবাই চলে আসবে, দেখেন। লেফট অ্যালাইন দেন, চলে আসছে। বিকজ আমার কি অবজেক্ট কোনটা ছিল? ইয়েলোটাকে করা ছিল। আমি যদি কি অবজেক্ট ব্ল্যাকটাকে করতাম, সবকিছু সিলেক্ট করার পর আবার যদি আমি একবার ক্লিক করে দিতাম ব্ল্যাকের উপর, তাহলে এটা হাইলাইটেড হয়ে যাবে। এবার এটা কি অবজেক্ট, আমি যদি এবার লেফট লাইন দিই সব ব্ল্যাকের কাছে চলে আসবে। বুঝতে পারছেন? রাইট সেন্টার সব দিকে সমান। দেখেন এখন ব্ল্যাক কখনোই নড়বে না, নড়বে বাকিগুলা। বুঝতে পারছেন? সেন্টার করেন, লেফট করেন, রাইট করেন আর যাই করেন। এটা যদি ভার্টিক্যাল হয়তো তাহলেও সেম হইতো, ভার্টিক্যালিও সেম হবে। মানে কি অবজেক্ট যেটাকে বানাবেন সে কিন্তু নড়াচড়া করবে না, নড়াচড়া করবে বাকিগুলা, এবং তাকে ধরে সে সবগুলা সমানভাবে অ্যালাইন হয়ে যাবে। বুঝা গেছে সিলেকশনটা পুরোটা অ্যালাইনমেন্ট? বুঝতে পারছেন? ওকে, গ্রেট। এবার একটা জিনিস, লাস্ট একটা জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনটা কি জিনিস দেখেন। আমি এখানে সিম্পলি চারটা বক্স বানাবো, বাক্স, বাক্সু। এখানে ধরেন চারটা বাক্স বানাইলাম, চারটার চার দূরত্বে নিয়ে আসলাম। একটারও ডিস্টেন্স কিন্তু সেম না, মানে ডিস্টেন্স বলতে কি, এই দূরত্বগুলো একটারও কিন্তু সে সমান না, সবগুলোর মধ্যে কম বেশি আছে। এবার আপনি চাচ্ছেন যে সবগুলোর মধ্যে সমান দূরত্ব থাকবে, তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে এখান থেকে ধরে নেন অ্যালাইন টু সিলেকশন অ্যাক্টিভেট করতে হবে, অ্যালাইন টু সিলেকশন। ঠিক আছে, দেওয়ার পর এখানে নিচের আসবে, নিচের অপশনগুলো এখন কাজে লাগবে। ঠিক আছে, নিচে অনেকগুলো অপশন আছে, সবগুলাই সিমিলারলি কাজ করে, সবগুলো নিয়ে মাথা ঘামাবো না। আমরা জাস্ট দুইটা স্পেসিং বা দুইটা ডিস্ট্রিবিউট অবজেক্টের কাজে লাগাবো, সেটা হচ্ছে এইটা 2 নাম্বারটা, আর হচ্ছে কয় নাম্বার, এটা কয় নাম্বার, 1 2 3 4 5, 2 নাম্বার আর 5 নাম্বার, এই দুইটাকে মনোযোগ দিলেই হবে, বাকিগুলা একই জিনিস, কাজে লাগবে না। সো ডিস্ট্রিবিউটের 2 নাম্বারটার কাজ হচ্ছে কি দেখেন, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করবে সেন্টার। ভার্টিক্যাল মানে কি, লম্বা লম্বি ভাবে। তার মানে লম্বা লম্বি ভাবে
ডিস্ট্রিবিউট করবে সেন্টারে, মানে স্পেসিং গুলা, ঠিক আছে। সো এখন আমি দিয়ে রাখছি অ্যালাইন টু সিলেকশন। আচ্ছা, অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে আগে বুঝুন। অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে দিলাম। এইবার আমি যদি 2 নম্বরটা প্রেস করি, ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার, মানে ভার্টিক্যাল অর্থাৎ লম্বালম্বি ভাবে যে স্পেসটা আছে আর্টবোর্ডের, কারণ আমি কি দিছি অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডের লম্বালম্বি ভাবে যে ডিস্টেন্স আছে ওই ডিস্টেন্সটাকে সমান ভাগে এই বক্সের মধ্যে ভাগ করে দিবে। সো আমি যদি চারটাকে সিলেক্ট করে এই বাটনটাতে ক্লিক করি, দেখেন এবার সমান দূরত্বে চারটাকে ও বসা দিছে, ঠিক আছে। কিন্তু দূরত্বটা কার কতটুকু ধরছে, আর্টবোর্ডের ভার্টিক্যাল ডিস্টেন্সটা, মানে লম্বালম্বি ভাবে আর্টবোর্ডটা যত দূর গ্যাপে ওই গ্যাপটাকেও সমান ভাগে এই চারটার মাঝখানে ভাগ করে দিছে, বুঝতে পারছেন। আবার যদি এটা আড়াআড়ি ভাবে থাকতো তাহলে কোনটা কাজে লাগতো বলেন তো, এই যে 5 নাম্বারটা এরকম। এবার আড়াআড়ি ভাবে যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকেও কি করছে সমান ভাবে এই সবগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিছে, বুঝতে পারছেন অ্যালাইন টু আর্টবোর্ডের ডিস্ট্রিবিউট সেন্টার কিভাবে কাজ করে। এবার অ্যালাইন টু সিলেকশন যদি দেন আপনি, তাহলে দেখবেন অ্যালাইন টু সিলেকশন দিলে এবার কতটুকুর মধ্যে গ্যাপ ডিফাইন করে ভাগ করবে বলেন তো। আমি যদি ভার্টিক্যাল দিই, এবার দূরত্বটা কতটুকু ধরবে অ্যালাইন টু সিলেকশন দেওয়ার পর, বলতে পারবেন। আমি যখন অ্যালাইন টু আর্টবোর্ড দিচ্ছিলাম, হ্যাঁ বুঝি নাই, প্রথম এবং দ্বিতীয় এই দুটো অবজেক্টের কথা বলতেছেন না, দেখেন ভালো করে বুঝেন। আমি যখন অ্যালাইন টু আর্টবোর্ড দিচ্ছিলাম তখন ও ডিস্ট্রিবিউট কিভাবে করতেছিল, এই যে আর্টবোর্ডের উপর থেকে নিচ পর্যন্ত যে দূরত্ব এটাকে সমান ভাগে ভাগ করে দিচ্ছিল। বাট আমি যখন অ্যালাইন টু সিলেকশন দিব তাহলে কতটুকু দূরত্ব ভাগ করবে সমানভাবে বলেন তো এবার। হ্যাঁ, সো উপর এবং নিচের যে স্কোয়ার আছে, অর্থাৎ এই যে এক কথায় সিলেকশন এরিয়া আপনার যত বড়, এই সিলেকশনের মধ্যে যে গ্যাপটুকু আছে সেইটাকেও সমান ভাগে ভাগ করবে, বুঝতে পারছেন। মানে উপর থেকে নিচ পর্যন্ত যে সিলেকশন আছে এটার গ্যাপটা যেটা আছে আমি যদি ডিস্ট্রিবিউট দিই, দেখেন শুধুমাত্র এই সিলেকশনের মধ্যে গ্যাপটাকেও সমান ভাগে ভাগ করে দিচ্ছে, বুঝতে পারছেন। সেম গোজ ফর যদি আপনার এটা হরাইজন্টালি থাকে তাহলে এটা, বুঝে গেছে, বুঝতে পারছেন। এখন আমাকে একটা জিনিস অ্যালাইনমেন্ট করে বুঝাই দেন তো দেখি। ধরেন আমার একটা অবজেক্ট হচ্ছে সবুজ কালারের, আরেকটা অবজেক্ট হচ্ছে এরকম ইয়েলো কালার, হ্যাঁ গোল্লাটাকে। এইবার আমি এই রেক্ট্যাঙ্গেল এবং এই গোল্লাটাকে অ্যালাইন করব, ঠিক আছে। আমি চাচ্ছি এই রেক্ট্যাঙ্গেলের মাঝখানে গোল্লাটা ঠিক এই সেন্টার পয়েন্ট যেটা দেখাচ্ছে ও এই সেন্টারে যেন আসে বসে, একদম সেন্টারে বসবে। কিভাবে বসাবো বলেন তো। প্রথমে অ্যালাইন করতে হবে, মানে অ্যালাইনই করতে হবে, প্রথমে না অ্যালাইন করতে হবে। কোন দুইটা ব্যবহার করতে হবে বলতে পারবেন, বা কোন একটা যেন একদম এক্সাক্ট এর মাঝখানে আসে প্রথম লাইন থেকে অ্যালাইনের। 2 নাম্বারটা দিলাম, তাহলে কি হইলো, এটা তো মাঝামাঝি হইলো, সেন্টার হইলো, এখনো তো এই মাঝখানে আসে নাই। এবার 5 নাম্বারটা এক্স্যাক্টলি দুইটা দিতে হবে, ভার্টিক্যাল এবং হরাইজন্টাল, তাহলে একদম মাঝামাঝি চলে আসবে। হ্যাঁ, তাহলে দুইটাই মাঝামাঝি, তার মানে একটা অবজেক্টের ভিতর যখন আপনি আরেকটাকে সেন্টারে বসাতে যাচ্ছেন তাহলে আমাদের দুইটা অ্যালাইনমেন্ট লাগছে। প্রথমে লম্বা লম্বি ভাবে ওকে মাঝামাঝি আনতে হচ্ছে, দেন আড়াআড়ি ভাবে ওকে মাঝামাঝি বসাতে হচ্ছে। থ্যাংক ইউ এটা বলার জন্য, তার মানে আপনারা বুঝে গেছেন। আর এই অ্যালাইনমেন্ট টেক্সটের ক্ষেত্রেও সেম, আমি দেখাই দিই টেক্সটের ক্ষেত্রেও সেম কিভাবে। এই যে আমি ধরেন লিখলাম এখানে লরেম, বা এতটুকুই লিখলাম। এবার সেম আরেকটা, এবার এটাকে আমি একটা বক্সের মধ্যে বসাতে চাচ্ছি, প্রসেস সেম। এই লেখাটার কালার আমি ধরেন দিলাম লাল। এবার লেখা আর এই অবজেক্ট সিলেক্ট করে অ্যালাইন টু সিলেকশন করে নেবেন, দিয়ে আমি ওই যে 2 নম্বরটা দিয়ে প্রথমে আড়াআড়ি লম্বালম্বি ভাবে মাঝামাঝি আনলাম, দেন হরাইজন্টালি মাঝখানে নিয়ে গেলাম। লেখা দেখা যাচ্ছে না কেন বলেন তো। না, লেখার কালার লাল ছিল, ব্ল্যাক এর পিছনে চলে গেছে এই জন্য দেখা যাচ্ছে না। সো আমাদের ব্ল্যাক টেক্সচারটাকে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড করতে হবে। তো একদম লেখাটা মাঝামাঝি চলে আসছে, এই হইলো আমাদের অ্যালাইনমেন্ট। তো এখন সেম এই সিম্পল দুইটা অ্যালাইনমেন্ট আমরা ব্যবহার করে এখানে এটাকে পারফেক্টলি অ্যালাইন করতে পারি, দেখেন। তবে ডিজাইনের মধ্যে কি অবজেক্ট ব্যবহার করাটা মাঝে মাঝে কাজে লাগে, যেমন আমি ধরে নেন আমি চাই
আইকনটার জায়গা মতো বসাই দিছি, ঠিক আছে? আইকনটা আমার কিন্তু জায়গা মতো বসে গেছে। এখন আমি চাচ্ছি না যে আইকনটা জায়গা থেকে নড়ুক, তাহলে আমাকে এই দুটো লেখাকে আমি চাচ্ছি লেখা আর আইকনটা দুটোকেই সিলেক্ট করলাম, বাট আমি চাচ্ছি না যে আমার আইকনটা জায়গা থেকে নড়ুক, তাহলে আমার আইকনটাকে কি করতে হবে, আবার একটা ক্লিক করে কি অবজেক্টে পরিণত করতে হবে। এইবার আমাকে দিতে হবে কোনটা, এবার কোনটা দিব, লেখাটাকে মাঝামাঝি আনতে চাচ্ছি আইকনের, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা ঠিক আছে, অ্যালাইন হয়ে গেছে, এক্সাক্ট অ্যালাইন হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আমার চোখে দেখে মনে হচ্ছে কি অ্যালাইন হয় নাই, তাই না? আমার চোখে দেখে মনে হচ্ছে যে অ্যালাইন হয় নাই, রাইট? এটা অনেক সময় হইতে পারে যে অ্যালাইন কিন্তু সফটওয়্যার পারফেক্টলি করছে, বাট আপনার দেখে মনে হবে না যে অ্যালাইন আপনার হয়েছে, চোখের দেখায়। তখন আপনাকে কি করতে হয় জানেন? তখন ডিজাইনের খাতিরে একটু আপনাকে সিলেক্ট করে চোখের আন্দাজে যতটুকু আপনার মনে হয় তখন একটুখানি অ্যালাইন করে দিতে হয়, বুঝতে পারছেন? সবসময় সফটওয়্যারের উপর ডিপেন্ডেবল হওয়া যাবে না, এটা মনে রাখবেন। তো এখন এটা একটু দেখতে ভালো লাগতেছে, সফটওয়্যার কিন্তু পারফেক্ট অ্যালাইন করছে, এটা মনে করে না যে সফটওয়্যার ভুল অ্যালাইন করছে, কিন্তু দেখতে ভালো লাগতেছিল না। হ্যাঁ, ওইটার সেন্টার দূরে করতে এক কাজ করতে পারি আমরা, এটাকে আনগ্রুপ করে ওইটা ডিলিট করে করতে পারেন, একই কথা, এটাকে আনগ্রুপ করে নেন, করে দিয়ে এই যে দাগগুলারে ডিলিট করে দিতে পারেন। এবার অ্যালাইন করেন, এবার পারফেক্টলি হবে। তাই এটাকে গ্রুপ করিনি আমি। ও আচ্ছা, এটা ভালো একটা জিনিস হচ্ছে, দেখেন আমার এখানে কিন্তু এই এলিমেন্ট গুলো আলাদা, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আপনারা ফেস করবেন, এই যে এলিমেন্ট গুলো আলাদা না। এখন যদি আপনি এটাকে অ্যালাইন করতে চান, দেখেন কি কি দাঁড়ায়, 12টা বেজে যাবে, এরকম হয়ে গেছে। কারণ এখানে আমার কোনো কিছু এলিমেন্ট ফিক্স করা না, এগুলা গ্রুপ করে নিতে হবে। তার মানে এক বা একাধিক এলিমেন্টকে যদি ধরে আপনি অ্যালাইন করতে চান, তাহলে এইগুলাকে অবশ্যই আপনার আগে গ্রুপ করে নিতে হবে, কন্ট্রোল জি, গ্রুপ করে দেন অ্যালাইন করবেন। না হলে কিন্তু আপনার ওইরকম একটার ভিতর আরেকটা ঢুকে যাবে। আর ভুল অ্যালাইনমেন্ট করলেও এরকম হবে। এখন এটাতে দরকার হচ্ছে আমার এই ভার্টিক্যাল, আপনি দিয়ে দিয়েছেন হরাইজন্টাল, তাহলে এরকম হয়ে যাবে। তো ভুল অ্যালাইনও করা যাবে না, গ্রুপ করবেন এবং অ্যালাইনমেন্টের দিকে নজর রাখবেন। এই এবার আমরা জাস্ট সিম্পলি টাইপ টুল দিয়ে এখানে লিখে দিব, ধরে নেন হচ্ছে ইওর সার্ভিস হেডলাইন, এবং এটাকে আমরা কি যেন ফন্ট ইউজ করছিলাম, লাটো বোল্ড ফন্ট দিয়ে দিলাম, ফন্ট সাইজ বড় করে দিলাম এত দূর, এবং এই হেডলাইন লেখাটাকে টাইপ টুল নিয়ে সিলেক্ট করে হাইলাইট করে আমরা এটাকে, ও আচ্ছা সবকিছু অল ক্যাপস, তো এটাকে সিলেক্ট করে আমরা কি করতে পারি বলেন তো, সব বড় হাতে দিয়ে দিতে পারি। ফন্ট সাইজ এবার একটু ছোট করতে হবে আমাদের, এত দূর। এবং আমরা এটাকে কি করতে পারি, টাইপ টুল নিয়ে হেডলাইনটাকে শুধু সিলেক্ট করে এটাকে আমরা কি করে দেবো, লাইট, এবং এটার কালার হবে আমাদের সাদা। এই ঠিক আছে, একটু উপর থেকে নিচ থেকে নামাই দিলাম, গ্যাপটা এদিকে বাড়াই দিলাম, ভালো লাগবে দেখতে। সেম ভাবে টাইপ টুল নিয়ে নিচে এবার আমরা একটা টেক্সট বক্স ক্রিয়েট করব। টেক্সট বক্স কি আপনাদের দেখাইছি? মনে হয় না। টেক্সট বক্স কি, সাধারণত আমরা নর্মালি এইভাবে লিখি না, এইভাবে তো লেখে ইন্টারপ্রেস করে করে, এই যে এইভাবে লিখি না আমরা, কিন্তু এটার একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এটা হচ্ছে লাইনের জন্য প্রযোজ্য, মানে যেমন আমি একটা লাইন লিখলাম, গুড, চলবে এটাতে। নর্মালি আমি যখন ক্লিক করে ধরেন কিছু লিখতেছি, দেখেন লিখতেছি না, লিখতেছি লিখতেছি, ও যাইতেই থাকবে, লাইন ব্রেক হবে না, দেখেন ও যাইতেছে যাইতেছে, এদিকে দেখা যাবে না, এই দেখেন ও কিন্তু যাইতে থাকবে, দেখছেন? লাইন কিন্তু ব্রেক হচ্ছে না, ও যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একদম ইলাস্ট্রেটরের বাইরে পর্যন্ত চলে গেছে, এইবার গিয়ে আটকে গেছে। তার মানে দেখেন লাইনটা কত বড় হয়েছে, দেখছেন? সো এইটা হচ্ছে লাইনের ক্ষেত্রে একবার ক্লিক করলে লেখাটা বেনিফিটেড। বাট আপনি যদি টেক্সট বক্স বানাতে চান, বা আপনি চাচ্ছেন যে একটা এরিয়া, বা এই ধরনের এইটুকু এরিয়ার মধ্যে আমি লেখাটা রাখতে চাচ্ছি, এই ধরনের এরিয়ার মধ্যে যদি আপনি কোনো সময় লেখা রাখতে চান, তাহলে টাইপ টুল নিয়ে ক্লিক এন্ড ড্র্যাগ করে এইটুকু টেক্সট বক্স বানাতে হবে, টেক্সট বক্স বলা হয়। তো আমি ধরেন এতটুকু বক্স বানাই দিলাম এবং ছেড়ে দিলে দেখেন এবার লেখাটা এইটুকু এরিয়ার মধ্যেই আছে। আমি যদি এর মধ্যে কোনো কিছু লিখতেও থাকি, দেখেন ওই এরিয়ার বাইরে যায় না, অটোমেটিক্যালি নিচে নেমে যাচ্ছে, দেখছেন? অটো, আমি কিন্তু ইন্টারপ্রেস করতেছি না। এটাই হচ্ছে টেক্সট বক্সের কাজ। সো আপনার ধরেন একটা লাইন লেখছে, তো আপনি চাইলে ওইটাকে নর্মালি এক লাইনে লিখতে পারেন, টেক্সট বক্সের প্রয়োজন হয় না। তবে আমি বলবো যে টেক্সট বক্স বানায় ফেলাটাই এখানে বেটার। টেক্সট বক্স বানাই দিলাম, কিন্তু কোনো লেখা আসে নাই, কেন আসে নাই কেউ বলতে পারবেন?
এর মধ্যে কোনো লেখা আসে নাই কেন? তার রিজন হচ্ছে হয়তো লেখার সাইজ অনেক বড়, যেটা টেক্সট বক্সের ভিতরে আসতেছে না, দ্যাটস ওয়াই ও দেখাচ্ছে না, ঠিক আছে? কিংবা লাইন হাইট বেশি আছে এরকম। সো আমরা টেক্সটের ফন্ট সাইজ ছোট করি, এখানে দেখেন টেক্সট বক্স সিলেক্ট করে, কিছুই তো আসে না। আচ্ছা একটা লেটার লেখি এর মধ্যে, আমরা ধরেন এই দেখেন আসছে, দেখছেন? সো আমাদের এখানে টেক্সট বক্সের মধ্যে ফন্ট সাইজ অনেক বেশি ছিল, দ্যাটস ওয়াই আমাদের এই লেখাটা, এই দেখেন ফন্ট সাইজ বড় করে দিলে লেখা গায়েব হয়ে যাচ্ছে। মানে টেক্সট বক্সের বাইরে যা কিছু থাকবে গায়েব হয়ে যাবে, এটা মনে রাখবেন। সো আমরা ফন্ট সাইজটাকে ছোট করলে দেখবেন আবার চলে আসছে। সো অনেক সময় ফন্ট সাইজের জন্য এটা হয়। সো আমি এবার এখানে ফন্ট সাইজ দিয়ে একটা টেক্সট বক্স বানিয়ে নিলাম। এবার এখানে দেখবেন লেখা আছে লরেম ইপসাম ডলর সিটাম্যাট সামথিং কিছু একটা, এটা কি? এটাকে বলা হয় ডামি টেক্সট। এটাকে বলা হয় ডামি টেক্সট। লরেম ইপসামকে বলা হয় ডামি টেক্সট। আপনি যদি এদের ওয়েবসাইটে যান, লিপসাম.com, লিপসাম.com এ গেলে আপনি দেখতে পারবেন লরেম ইপসামের হিস্ট্রি টিস্ট্রি সবকিছু বলা আছে। লরেম ইপসামটা কি, কেন, কবে ব্যবহার হয়। লরেম ইপসাম ইজ সিম্পলি ডামি টেক্সট ফর দ্য প্রিন্টিং অ্যান্ড টাইপসেটিং ইন্ডাস্ট্রি। ঠিক আছে? দেখেন এখানে কি বলছে, লরেম ইপসাম হ্যাজ বিন দ্য ইন্ডাস্ট্রিজ স্ট্যান্ডার্ড ডামি টেক্সট এভার সিন্স 1500 সেঞ্চুরি, মানে 1500, কি বলে এটাকে, শতক না দশক, কি বলে, শতক বলে মনে হয়, যাই হোক 1500 সেঞ্চুরি থেকে এটা চলে আসতেছে, মানে বহুত পুরানো এক কথায়, আদিকাল থেকে এটা ব্যবহার হচ্ছে। ঠিক আছে? এটা কেন ব্যবহার করা হয় একটু পরে দেখবেন। এখানে হিস্ট্রি আছে, এখান থেকে আমরা কোনো কিছু দেখবো না, এখান থেকে আমরা জাস্ট হিস্ট্রি পড়ে নিতে পারি এদের ওয়েবসাইটের। এইখানে একটা বাটন আছে, দেখেন লেখা আছে জেনারেট লরেম ইপসাম, ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে একটা ডেমো টেক্সটের প্যারাগ্রাফ এখানে তৈরি হয়ে যাবে। এখান থেকে ধরেন 1 লাইন বা 2 লাইন আপনি সিম্পলি কপি করে নিলেন। আমরা ডেমো কন্টেন্ট কপি করে নিলাম, কপি করে ইলাস্ট্রেটরে আসে টাইপ টুল নিয়ে আমরা এই যে টেক্সট বক্সটা বানাইছি এর মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এই দেখেন আমাদের ফন্ট সাইজ অনেক বড়, তো ফন্ট সাইজটাকে আরো ছোট করে নিই। এবং ওদের ফন্টের লেখাটা একটু মোটা টাইপের, দেখছেন? সো লাইট না, আমরা এটাকে আপাতত রেগুলার, কি বলেন, কি বলে, কে কি বলে, মিউট অন করে কথা বলতেছে। আচ্ছা যাই হোক, সো এখানটায় আমরা আপনার রেগুলার ফন্ট দিই। রেগুলার ফন্ট আবার বেশি মোটা লাগতেছে আমার কাছে, সো রেগুলার হচ্ছে লাইট ফন্টটাই বেটার লাগে এখানটায়, লাইট থাক, ঠিক আছে? তো এখানে আমরা লাইনটা কমেন্ট কপি করে নিয়ে চলে আসলাম। এই যে এখানে আবার ছোট্ট করে একটা প্লাস চিহ্ন দেখবেন লাল কালারের, এটা মানে হচ্ছে যে আপনার টেক্সট বক্সের ভিতরে আরো কিছু লেখা আছে, ও এটা আপনাকে ইন্ডিকেট করতেছে যে আরো কিছু আছে, তুমি এখানে কিছু মিসিং করতেছো, ও আপনাকে ইন্ডিকেট দিচ্ছে। সো আমরা কি করতে পারি, টাইপ টুল নিয়ে বাকি যেটুকু লেখা আছে ওইগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। এরকম ডিলেটে চাপে ধরবেন, ডিলিট করে দিলাম, যেটুকু লেখা আমার আছে ডিলিটেড, ডান। সো আমাদের টেক্সট বক্স হয়ে গেছে এডিট করা। বুঝা গেছে? বুঝতে পারছেন সবাই? ওকে, এবার সিম্পলি আমরা এই বাটনটা বানাবো। আবারও বলতেছি, দেখেন বাটনের চারপাশে সুন্দর একটা গ্যাপ রাখছে, এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা কিন্তু মেনটেন করবেন। শেপের চারপাশে সুন্দর একটা গ্যাপ অবশ্যই রাখতে হবে আপনাদের, নাহলে কিন্তু ডিজাইন ভালো দেখাবে না। তো আমরা টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করে আমরা লিখে দিব হচ্ছে লার্ন মোর, এবং এটাকে সিলেক্ট করে হাইলাইট করে দিয়ে দিলাম হচ্ছে সাদা কালার। এবং এটাকে আমরা সুন্দর করে সেম ভাবে ওই যে অ্যালাইনমেন্ট কাজে লাগান, কি অবজেক্ট বানিয়ে নিলাম লালটাকে, এবার আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে নিলাম। ঠিক আছে? আমাদের বাটন সাইজটা ওদের চেয়ে একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে নিই। এবং আমাদের লার্ন মোর লেখাটা একটা রেগুলার ফন্ট দিয়ে দিলাম। এবার আবার অ্যালাইন করতে হবে আমাকে, অ্যালাইন করে নিলাম। দুই পাশে আমাদের গ্যাপ অনেক বেশি হয়ে গেছে, আমরা এটাকে একটু কমায় নিই, এরকম। এবার বেটার, অ্যালাইন করে নিলাম এরকম, ডান। ওরা কি কর্নার গুলো একটু রাউন্ড করছে, দেখছেন কর্নার গুলো একটু রাউন্ড করছে। তো আমরা এটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে কর্নার গুলোকে আস্তে করে টান দিয়ে রাউন্ড করে দিলাম, কর্নার রেডিয়াস। এবার আমরা এটাকে সিলেক্ট করে কি করতে পারি বলেন তো, অ্যালাইন করে ফেলতে পারি লেফটে, তাই না? সব কিছুকে সিলেক্ট করে লেফট অ্যালাইন করে ফেলবো, সবকিছু যেন লেফট সাইডে সমান থাকে। এবার দিতে হবে কোনটা, এইটা। কিন্তু এটা কি হইলো, বাটনের তো 12টা বেজে গেছে, কি করতে হবে বলেন? গ্রুপ করে নিতে হবে, কন্ট্রোল জি, গ্রুপ করে নিলাম। এবার সব কিছুকে সুন্দর করে লেফট অ্যালাইন করে নিলাম, ডান। আমাদের লেখা টেখা বাটন বাটন তৈরি করা শেষ।
এবার আমরা এই ট্রায়াঙ্গেল শেপটা বানাবো। এটা খুবই সিম্পল। এটা কি দিয়ে করা যেতে পারে বলুন তো? অনেকগুলো ওয়ে আছে। পলিগন দিয়ে বানাতে পারি। এই যে পলিগন নিয়ে আমরা ইজিলি বানাতে পারি এরকম। বাইরে থাকলে তো আমার সমস্যা নাই, আছে? নাই। তো পলিগন দিয়ে এটা বানানো যায়, কোনো ব্যাপার না। বাট আমরা পলিগন ইউজ করবো না, আমরা ইউজ করবো নতুন একটা জিনিস, নতুন একটা টুল। সো এবার আমরা বানাবো এটাকে ইউজ করে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ঠিক আছে? সো আমরা এখানে কি করব? হ্যাঁ, পলিগন দিয়ে বর্ডার দিয়ে কোনটা বানাবেন আপনি? হ্যাঁ, বাইরে থাকলে থাকবে, সমস্যা কি? আমার তো এটা প্রিন্ট হবে না, থাকলে থাকবে, আমার তাতে আপত্তি নেই। তবে আমরা একটু প্রফেশনালি কাজ করব। এতদিন আমরা যেটা করছি ওটা মনে রাখবেন শিখার জন্য, বিগিনার। বাট প্রফেশনাল যারা কাজ করে তারা এইভাবে করে না। তো আমরা কি করতে পারি প্রফেশনালি কাজ করার জন্য? ধরেন আমরা একটা রেক্টেঙ্গেল বানাই নিলাম এরকম। ঠিক আছে? রেক্টেঙ্গেল বানায় নেওয়ার পর আমরা এবার ডিরেক্ট সিলেকশন টুলের ইউজ দেখি। ডিরেক্ট সিলেকশন টুল আমরা মনে হয় শিখি নাই। তো আমরা এবার ডিরেক্ট সিলেকশন টুলের কাজ শিখবো। সো ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এখানে অবজেক্টটাকে সিলেক্ট করলাম। করে আমরা নর্মালি সিলেকশন টুলে যেটা সিলেক্ট করি তখন আমরা দেখেন এখানে কয়টা বক্স দেখতে পাচ্ছি, দেখেন 3, 5, 8, টোটাল 8টা বক্স দেখা যাচ্ছে আমাদের এখানে, তাই না? এটা কি বলেন তো? এটা কি বলে? চারপাশে যে বক্স গুলো দেখা যাচ্ছে আমি বলছিলাম। না, না, সবাই ভুল। এই যে বক্স গুলো দেখা যাচ্ছে এটাকে কি বলে? আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম। না, একটা বক্স, না, একটা বক্স বলে। কিসের বক্স? ওই যে একজন দেখছে, দেখছেন বাউন্ডেড বক্স। যদিও বাউন্ডেড না, বাউন্ডিং বক্স বলা হয়, মনে আছে বলছিলাম। হেয়ার লেখাটার অপাসিটি মনে হয় কমিয়ে দিছে। ও অ্যাকচুয়ালি, ও আচ্ছা ভালো কথা, এখানে অ্যাকচুয়ালি কমায় না, এটা কালার দিছে। ও হচ্ছে ব্লু কালার দিছে। এই যে এই কালার দিছে, এটা অপাসিটি কমানো না। এই যে লার্ন মোডে কালার দিয়েছিল, আমরা সাদা রাখছিলাম। আচ্ছা, যাই হোক। সো আমরা কি যেন বলতেছিলাম? ডিরেক্ট সিলেকশন টুল। ও আচ্ছা, এই যে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে চারপাশে যেটা আসে এটাকে বলা হয় বাউন্ডিং বক্স, ভুলে গেছেন। সো এটা বাউন্ডিং বক্স বলা হয়ে থাকে। বাট আপনি যখন এটাতে ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, ডিরেক্ট সিলেকশন টুল, তখন দেখবেন 8টা বক্সের জায়গায় চলে আসে 4টা বক্স। এইবার এই 4টা বক্সে কি বলে বলেন? এইবার এই 4টা বক্সকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। আপনি যদি এখানে মাউস রাখেন তাহলে গোলাপি কালারের দেখবেন লেখা আসে অ্যাঙ্কর। আর এই যে চিকন ব্লু কালারের লাইন সাইড দিয়ে দিয়ে গেছে এটাকে বলা হয় পাথ। ঠিক আছে? আমি যখন ডিরেক্ট সিলেকশন টুল নিব তখনই এই দুটো ইজিলি ভিজিবল হবে। একটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট, একটা হচ্ছে পাথ। এবার এই পাথ অ্যাঙ্কার পয়েন্ট ভেক্টর শেপ তৈরি হয় কি দিয়ে আমি জানি? পাথ, অ্যাঙ্কার পয়েন্ট আর কিছু জিওমেট্রিক্যাল টার্মস। সো আমরা এখানে জানি যে পাথ এবং অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে শেপটা তৈরি হয়েছে। সো অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাঙ্কারটা কি বলেন তো? অ্যাঙ্কার মানে কি বলতে পারেন কেউ? অ্যাঙ্কারের বাংলা বা অ্যাঙ্কার কি জিনিস কেউ চিনেন? কেউ দেখছেন অ্যাঙ্কার? নোঙর। হ্যাঁ। সো অ্যাঙ্কার মানে হচ্ছে নোঙর। নোঙর চিনেন আপনারা? চিনা তো উচিত। কি করে নোঙর দিয়ে? জাহাজ আটকায়। সেম জিনিস এখানে, এইটাই, এইটার নাম ওই জন্য অ্যাঙ্কার দিছে। অ্যাঙ্কার এটাকে আমরা আরো যদি ইজিলি কম্পেয়ার করি, খুঁটি যদি চিন্তা করেন, মাটিতে আমরা যে খুঁটি পুঁতে ফেলি না, ওইরকম ব্যাডমিন্টন খেলার সময় বাঁশ পুঁতছেন না মাটিতে, ওইরকম খুঁটি। তো এটা হচ্ছে ওইরকম খুঁটির মতো করে চিন্তা করবেন। চার কোনায় 4টা খুঁটি, জাস্ট ইমাজিন করেন আপনি চার কোনায় 4টা খুঁটি বাঁধছেন এবং তার উপর দিয়ে ওই খুঁটির সাইড দিয়ে দিয়ে দড়ি পেঁচাই দিচ্ছেন। তাহলে আপনার দড়িটা দেখতে কিরকম হবে বলেন তো? দড়িটা দেখতে কিরকম হবে চার কোনায় 4টা খুঁটি দিয়ে? একটা চার কোনা বক্স মতো মনে হবে না? চার কোনা বক্সের মতো। হ্যাঁ, সেম জিনিস, ওরকম চার কোনা এরিয়া হবে। সেম এখানেও সেম, এখানে চার কোনায় 4টা খুঁটি দিয়ে কি করছে জানেন? এই খুঁটিটাকে পাঁচ দিয়ে ঘিরে ফেলছে চারদিক দিয়ে। দ্যাটস ওয়াই এটাকে আপনার এখন মনে হচ্ছে একটা বক্সের মতো বা রেক্টেঙ্গেলের মতো বা স্কোয়ার, যাই বলেন না কেন। এখন আমি যদি এই খুঁটিটা নড়াই ফেলি বা আমি এই পাশের খুঁটিটাকে যদি টান দিয়ে সরাই দিই, তাহলে আমার শেপটাও এরকম হয়ে যাবে না? বুঝতে পারছেন? সো এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজ বেসিক্যালি এইটাই, যে আপনার শেপের মধ্যে যে কোনো অ্যাঙ্কার পয়েন্টকে আপনি চাইলে কোনার প্রথমে সিলেক্ট করবেন, ধরে দেন এটাকে আপনি টান দিয়ে যে কোনো দিকে এই অ্যাঙ্কার গুলোকে নিয়ে যেতে পারবেন।
আর খুঁটি নড়ে গেলে আমার শেপ গুলাও স্বাভাবিকভাবে চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। বুঝতে পারছেন? সো ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে এটা। সিলেকশন টুল দিয়ে এটা কখনোই সম্ভব না, এটা মনে রাখবেন। ডিরেক্ট সিলেকশন দিয়ে আপনি ম্যানুয়ালি অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে সেগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন, যেটা ডিরেক্ট সিলেকশন দিয়ে সম্ভব, সিলেকশন দিয়ে সম্ভব না। ঠিক আছে? আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে এক বা একাধিক অ্যাঙ্কার পয়েন্ট আপনি ধরতে পারেন। আপনি চাইলে এই যে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে প্রথমে ক্লিক করে সিলেক্ট করছেন, দেন শিফট ধরে আপনি এই কোণার অ্যাঙ্কার পয়েন্টটাকে সিলেক্ট করছেন। দুই কোণা আমি দুইটা সিলেক্ট করলাম, এবার টান দিয়ে ধরে আপনি এটাকে এই ধরনের কোনো একটা শেপ বানিয়ে দিতে পারেন। এটা দেখে আপনার সহজে হয়তো বা মনে হবে না যে এটা একটা স্কোয়ার দিয়ে বানানো সম্ভব, এরকম একটা শেপ ত্রিভুজের মতো বা তীরের মতো না। জাস্ট সিলেক্ট করার সময় শিফট ধরে যেভাবে সিলেক্ট করেন এক বা একাধিক অবজেক্ট, সেম ভাবে সিলেক্ট করে জাস্ট আমরা ক্লিক করে টান দিব, এরকম এরকম পুরা দুরা শেপ আপনি বানাতে পারবেন। বুঝতে পারছেন? এই সো এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, মানে আমরা অ্যাঙ্কার পয়েন্টকে নড়াচড়া করতে পারবো। আরেকটা তো অলরেডি দেখাইছি, কর্নার রেডিয়াস। আমি যে কোনো একটা কর্নার রেডিয়াসকে প্রথমে ক্লিক করে সিলেক্ট করে দেন ক্লিক এন্ড ড্র্যাগ করে এই যে রাউন্ড করতে পারি, কিংবা একসাথে দুইটাকে ধরে এই দুইটা অ্যাঙ্কার পয়েন্টের কর্নার রেডিয়াস আমি ধরলাম, ধরে টান দিয়ে এটাকে রাউন্ড করে দিলাম। সো এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের মেইন কাজ, অ্যাঙ্কার পয়েন্টকে নড়াচড়া করা। তো সেম জিনিস আমাদের এখানে কি করতে পারি, প্রথমে আমরা একটা শেপ বানাবো, একটা স্কোয়ার বানাবো। এবার আমরা অ্যাঙ্কার পয়েন্ট ধরে টান দিব। এখানে আমাদের যদি একটা অ্যাঙ্কার পয়েন্ট থাকে তাহলে এরকম একটা কোণা বের করা সম্ভব না? যদি থাকে এই লাইনের মাঝখানে, বলেন তো, এখানটায় যদি আমি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দিই, এবার তাহলে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবো কিভাবে? যে কোনো পাথের মধ্যে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করার জন্য সিম্পলি আমরা একটা টুল ইউজ করতে পারি, সেটা হচ্ছে এই যে পেন টুল আছে না, পেন টুল, এর উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে দেখবেন একটা টুল আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, ওর নামই দেওয়া আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। এবার এই অ্যাঙ্কার পয়েন্ট টুলটা নিয়ে আমরা কি করব, ঠিক এর মাঝামাঝি মাউসটাকে এনে এই দেখেন লেখা একটা চিকন দাগ দেখতেছেন গোলাপি কালারের, ও বুঝাচ্ছে যে আপনার সেন্টার থেকে আপনার না ওইটা অ্যাঙ্কার না, মাঝখানে যেটা দেখতেছেন শেপের মাঝখানে ওইটা সেন্টার পয়েন্ট, কেন্দ্রবিন্দু। এখন আপনাকে জাস্ট ও বুঝাচ্ছে যে এই কেন্দ্রবিন্দু থেকে আপনার মাউসটা একদম, বা আপনার অ্যাঙ্কার পয়েন্টটা যেখানে বানাবেন ওই জায়গাটা একদম সোজাসুজি আছে। এবার জাস্ট আপনি এর পাথের উপর ক্লিক করবেন। মনে রাখবেন অ্যাঙ্কার কিন্তু পাথের মধ্যেই হয়, বাইরে কোথাও ক্লিক করলে হবে না, কারণ অ্যাঙ্কার পয়েন্ট শুধুমাত্র পাথের মধ্যেই হবে, পাথের বাইরে ক্লিক করলে হবে না। এক পিক্সেল দূরেও যদি ক্লিক করেন তাও কাজ করবে না, এক্সাক্ট পাথের উপর ক্লিক করতে হবে। এবং ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা অ্যাঙ্কার হয়ে গেছে, দেখছেন অ্যাঙ্কার পয়েন্ট এই জায়গাটায়। এবার আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরেন এই পাশের অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে সিম্পলি যদি টান দিয়ে বাম পাশে নিয়ে যাই, এই দেখেন হয়েছে ওরকম শেপ। বুঝতে পারছেন কি করছি? আমি যে সিম্পলি অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে এটাকে টান দিয়ে বানাইছি। এবার এটাকেই আপনি এখানে কাজে লাগাতে পারবেন, যে সুন্দর করে কোণা থেকে মিলায় বসায় দেন এবং শিফট ধরে আমরা এটাকে কি করব, রিসাইজ করে নিলাম, এই সাইজ একটু বড় হবে, জুম করে শিফট ধরে এটাকে আর্টবোর্ডের সাইজ অনুযায়ী করে নিলাম। এবার আমাদের হেডলাইনের ফন্ট সাইজ একটু ছোট করা লাগবে, এতটুকু আরেকটু ছোট করা লাগবে মনে হচ্ছে। আর নাহলে এক কাজ করতে পারি, আমরা শেপটাকে একটু ছোট করে নিই, ভিতরের দিকে একটু নিয়ে আসলাম এরকম। এই বুঝতে পারছেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করছি, কিন্তু বুঝা গেছে শেপটা বানাইছি কিভাবে? সবাইকে বুঝছেন? এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে। পলিগন দিয়েও করা যায়, পলিগন দিয়ে আমরা করবো না, করা যায় চাইলে, ওইটা দিয়ে লাইন দিয়ে কাটে কুটে করা যায়, শেপ বিল্ডার দিয়ে কাটে কাটে করা যাবে, সমস্যা নেই, বাট এটা করা মাস প্রফেশনাল। এবার সিম্পলি আমরা এখানে ছবি ক্লিপিং মাস্ক করবো, তো এটাকে আমরা একটা আপাতত গ্রে কালার দিয়ে রাখলাম আইডিয়া, যে এখানে আমরা ছবি বসাবো। তারপরে এই যে পিঙ্ক কালারের এটাতে অপোসিটি সরি স্ট্রোক দিয়ে করা যায়, কিন্তু স্ট্রোক দিলে আবার এই সাইডে স্ট্রোক চলে আসবে, আমরা এটা প্রফেশনাল না, আমরা প্রফেশনাল ভাবেই করি। তো এবার আমরা কি করবো জানেন, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করব, মানে একটা গ্রে কে আরেকটা কপি করছি, করে আই ড্রপার দিয়ে আমরা এই গোলাপি কালার দিয়ে দিব, দিয়ে এটাকে কই পাঠাবো বলেন তো, গ্রে কালারের পিছনে পাঠাই দিয়ে কিবোর্ডের বাম পাশের অ্যারো দিয়ে এটাকে আস্তে আস্তে করে বাম সাইডে নিয়ে আসবো। ঠিক আছে, হয়ে গেছে। কিন্তু এবার এবার আমরা কি করতে পারি, এই যে এইটা কেমনে বানাইছে, এইটা কি করছে বলতে পারবেন কেউ? এনি আইডিয়া? এটি কালার দিছে না কি করছে এখানে? না, ওখানে কালার দেয় নাই, ওখানে হচ্ছে আপনার কি করছে, সাত অপোজিটে, হ্যাঁ, কিন্তু কি কালার ইউজ করছে? কালো।
না। সাদা কালার, না, সাদা কালার ইউজ করে অপাসিটি কমাইছে। তো আমি সেম জিনিস এই গোলাপি কালারটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট করে কিবোর্ডের অ্যারো কি দিয়ে পিছনে নিয়ে যাই, পিছনে বাম পাশে, এবং এটাতে আমরা দিব হচ্ছে কি কালার, সাদা কালার। আর একটু বাড়িয়ে নিয়ে যাই এবং জাস্ট সিম্পলি আমরা এটা থেকে অপাসিটি কমাই দিব। এটা 8% দিলাম, এই দেখেন হয়েছে ওটার মতো। এই এখন জাস্ট আমাদের ছবি ক্লিপিং মাস্ক করতে হবে। যে কোনো একটা ছবি নিয়ে আসি আমরা, ধরে নেন ডাউনলোড যাই, এখান থেকে আমাদের এটা কিসের সার্ভিস হেডিং, সার্ভিস সম্পর্কে, তাই তো। এই যে যেমন এটা একটা কি বানাইতেছে ও, আচ্ছা যাই হোক, ও একটা কিছু করতেছে, ধরে নেন আমাদের সার্ভিস ওরিয়েন্টেড কিছু একটা সার্ভিস ও দেখাইতেছি আমি ব্যানারে, যে কিছু ঠিকঠাক করতেছে মিস্ত্রি সাহেব। তো আমরা এবার এটা নিয়ে আসলাম এখানটায়, বসায় দিলাম সুন্দর করে রেজলিউশন নিয়ে, এইভাবে সাইজ মতো। ছবি কই যাবে ক্লিপিং মাস্কের জন্য, ছবি যাবে পিছনে, শেপ থাকবে উপরে, গ্রে কালারের শেপটা সিলেক্ট করবেন এবং ছবিটাকে শিফট ধরে সিলেক্ট করে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, হয়ে গেছে। উপরে উঠাই দিই ছবিটাকে, ওর আবার মাথা কেটে যায়, ছবিটা একটু ছোট করি এরকম। আচ্ছা আমরা যদি ছবিটাকে ঘুরাই দিই তাইলে হয় না? তাহলে ওর এই টুল বক্সটা ভালো মতো দেখা যায়। রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এখন বেটার না? টুল বক্স টক সুন্দর করে দেখা যায়। সেরকম ছবি মাঝে মধ্যে ঘুরে দিবেন, তবে একটা জিনিস মাথায় রাখবেন, এটা ঘুরায় কোনো সমস্যা নাই কেন জানেন? কারণ এর মধ্যে কোনো লেখা নাই। লেখা থাকলে কিন্তু লেখা উল্টা হয়ে যাবে, এটা মনে রাখবেন, এটা মাথায় রাখবেন কিন্তু। এরকম বসায় দিয়ে আমাদের ডিজাইনটা ডান। তবে ডিজাইনটা কি তো খুবই পারফেক্টলি ম্যাচ করতেছে ওভারঅল ব্যাকগ্রাউন্ডের বা ছবির সাথে, কি মনে হয় আপনার? কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না, কিছু একটা গড়বড়ি লাগতেছে। কি গড়বড় লাগতেছে? না ওইটা তো ফন্টের জন্য ডিফার করছে, ওইটা সমস্যা না। ছবি চেঞ্জ করে দিলাম যা, ছবিটাই আমার অ্যাকচুয়ালি ভালো লাগছে। মানে যদিও ছবিটা চেঞ্জ করা ইস্যু ছিল না, ইস্যু ছিল কি জানেন, এখানে আমার কালার কম্বিনেশন দেখেন, কালার সেন্স কিভাবে কাজ করা দেখেন। আমার এটা কি কি কালার বলতে পারি, হট পিঙ্ক ধরে নিলাম আমরা এই কালারটা, ঠিক আছে, হট পিঙ্ক কালার, কিন্তু আমার ছবিতে কোথাও কিন্তু পিঙ্কের পল নাই, আছে। এই জন্য আমার কাছে জিনিসটা একটু অড লাগতেছে। কিন্তু আমি যদি এই পিঙ্কের কালার গুলাই দেখেন, আমি যদি এগুলা সিলেক্ট করে জাস্ট আই ড্রপার দিয়ে এর এই অরেঞ্জ কালারটা দিয়ে দিতাম, এখন দেখেন একটু হইলেও কনসেপ্টটা কাছাকাছি গেছে, বুঝতে পারছেন? এই জন্য অনেক সময় ছবির উপরেও ডিপেন্ড করে ওভারঅল ডিজাইনের কনসেপ্ট, বুঝতে পারছেন? আমি এটাই বলতেছিলাম। বুঝি নাই, কথা বুঝি নাই। এ তো বোল্ড ফন্টে, আরো বোল্ড করবো, দাঁড়ান আগে আমি ছবি বার করি। এখন ওই সার্ভিস ওরিয়েন্টেড ছবি কই পাই? উম, হুম, আচ্ছা এখানে একটা ছবি আছে আমাদের, হয়ে গেল, একটু আগে দেখলাম। ধরে নেন এইটাই দিয়ে দিলাম, আপাতত এটাই থাকে। ওরা হচ্ছে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ক্লাস করতেছে, এটাই ওদের সার্ভিস। পিছনে পাঠাই দিলাম, ক্লিপিং মাস্ক করে দিলাম, মাছ করে দিলাম। তবে এখানেও আপনার ছবির সাথে কালারটা মেলে, মানে মোটামুটি ম্যাচ করে, কারণ দেখেন ওর টি শার্টের কালার, ওর প্যান্টের কালারটা ব্যাকগ্রাউন্ডের সাথে যায়, তো এই জন্য একটু বেটার লাগতেছে। যাই হোক, আর এটা আপনি পরে বোল্ড করতে চাইলে আরো বোল্ড করেন, তবে এটা বোল্ড ফন্টই দেওয়া আছে, যে বোল্ড ফন্ট দেওয়া আছে। ব্ল্যাক করে দিলে বেশি মোটা হয়ে যায়, দেখতে ভালো লাগবে না, এই জন্য বোল্ডে রাখছি আমি। বুঝা গেছে? তো আমাদের একটা ওয়েব ব্যানার কিন্তু করা শেষ, ডান। কোনো কোয়েশ্চেন আছে এটা বানানো নিয়ে? এনিওয়ান? এটা বানাতে পারবেন না? দেখা দিব কোনটা? আচ্ছা দেখেন এটা বানাই, এটা আমাদের বানানোর কথা ছিল। 2000 সাইজ দেখেন, এটা কত, 2000 পিক্সেল বাই 1124।
আমি চাইলে নতুন ভাবে এটাকে আগে সেভ করে নিই, দাঁড়া ডেস্কটপে যাই, আমাদের ফোল্ডারে গেলাম, এবার আমরা এখানে ওয়েব ব্যানার নামে এটাকে সেভ করে নিলাম, এআই ফাইলটা। ঠিক আছে, এআই ফাইল সেভ করে নিলাম। এখন আপনি চাইলে আবার এটাকে ক্লোজ করে দিয়ে একবারে নতুন করে আরেকটা ওয়েব ব্যানার বানাতে পারেন। আবার আপনি যদি চান এর মধ্যে আবার একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিতে পারেন। কিভাবে? জাস্ট আর্টবোর্ড টুল নেবেন, ক্লিক এন্ড ড্র্যাগ করবেন, একটা যে কোনো সাইজ র্যান্ডম সাইজে চলে আসছে। আর্টবোর্ড টুলে থাকা অবস্থায় উপরে দেখবেন লেখা থাকে উইথ এবং হাইট, দেখছেন? তবে এটা ইনশিওর করে নেবেন যেন এই আর্টবোর্ড সিলেক্টেড থাকে। দেখেন এটা কিন্তু সিলেক্টেড। তো আমরা এবার এখানে উইথ এবং হাইটটা দিয়ে দিলে ওই সাইজের একটা আর্টবোর্ড কত 2000 বাই 1124। তো আমরা এখানে দিব হচ্ছে 2000 বাই 1124। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ওয়েব ব্যানারের আর্টবোর্ডের সাইজ। আর এটা হচ্ছে আমাদের ওয়েব ব্যানার যেটা দেখে আমরা তৈরি করব। ঠিক আছে, এবার আমি অনেক ফাস্ট কাজ করার চেষ্টা করব। ঠিক আছে, কারণ অলরেডি বেসিক কিছু জিনিস আপনারা জানেন। তো সবার আগে ডিজাইনে আমরা হচ্ছে শেপগুলো বানিয়ে নিব। রেক্টাঙ্গেল টুল দিয়ে আমরা হচ্ছে প্রথমে আগে এর ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিলাম এখানটায়, এবং আইড্রপার টুল দিয়ে ধরে নেন আমি একটা এর যে কালারটা এটা দিয়ে দিলাম। জুম করে দেখে নেন যে আর্টবোর্ডের সাথে ম্যাচ করছে নাকি। এই দেখেন ম্যাচ করে নাই, জুম করে একটু আমি পারফেক্টলি ম্যাচ করে নিলাম এরকম। ঠিক আছে, এবার এটাকে কন্ট্রোল টু দিয়ে আমি লক করে দিলাম ব্যাকগ্রাউন্ডে। ফাইন। এবার আমার এখানটায় একটা শেপ বানাইছে দেখেন, রেক্টাঙ্গুলার রাউন্ডেড রেক্টাঙ্গেল। আচ্ছা ভালো কথা, এখানে আরেকটা শেপ বানাইছে। এখন একটা মজার জিনিস দেখেন, এখানে সবকিছু কিন্তু আপনার কি বলবো কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট বলতে কি দেখেন, এর প্রত্যেকটা অ্যাঙ্গেল বা এই যে লাইনগুলো দেখতেছেন সবগুলা সমান, কোনোটাও কম বেশি না। তার মানে আবার এদিকেও সমান। তার মানে কি বোঝা যায় যে আমি একটা শেপ বানাইলে বাকিগুলো বানাতে পারবো সিম্পলি। সো একটা পলিগন বানাতে হবে আমাকে, জাস্ট একটা পলিগন বানাতে হবে এরকম। অন্য একটা কালার দেন, দিয়ে আমরা এটাকে আগে এর উপর বসাই, ওর কাছাকাছি করার চেষ্টা করি এরকম। ঠিক আছে, এবং এটা আরেকটু চ্যাপ্টা হবে। চ্যাপ্টা করছে একটু, কিছুটা এরকম। আমরা অপোসিটি কমাইনি, তাহলে দেখতে পারবো পিছনেরটা কি অবস্থা আর আমাদেরটা কি অবস্থা। এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটার কর্নার গুলোকে রাউন্ড করবো, এতটুকু রাউন্ড করে। এবার দেখেন এটার সাথে অ্যাডজাস্ট করা যায় নাকি সামহাও। এক্সাক্ট হবে না, তবু চেষ্টা করি কতদূর করা যায়। এটা আরেকটু উপর উঠবে এরকম, এটা একটু নিচে নামবে। এবং ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এই যে অ্যাঙ্কার পয়েন্টের রেডিয়াস এটা একটু বাড়বে এতটুকু, এখান থেকে এই রেডিয়াসটা আরেকটু বাড়বে এরকম। এবার সিলেকশন টুল নিয়ে আবার এটা একটু চাপতে হবে, এই রেডিয়াসটা আরেকটু বাড়ে যাবে। একটা পলিগন আমাকে জাস্ট অ্যাডজাস্ট করে নিতে হবে ওর সাথে। ফাইন, হয়ে গেছে অ্যাডজাস্ট, দেখছেন? এবার এটাকে আমরা ধরে নেন লালটার মধ্যে আমরা ছবি থাকবে ধরে নিলাম। এবার এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট করেন, অন্য একটা কালার দেন, ধর ইয়েলো দেওয়া যাবে না কারণ ইয়েলো ব্যাকগ্রাউন্ডে আছে, তো আমরা বুঝবো না কি করছে। এবার এইটাকেই এই যে গ্রিন একটা শেপ কপি পেস্ট করে নিছি, এটাকেই বড় করতে হবে আমাদের। শিফট অল্টার ধরে সেন্টার থেকে বড় করলাম। ঠিক আছে, এই গ্রিনটা যাবে কই? রেড এর নিচে এই জায়গায়, বুঝতে পারছেন? এখন এইটাকেই আবার কপি পেস্ট করে এইখানে বসাতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট করে আমি আরেকটা কালার দিলাম, ধরেন ব্লু। এবার এইটাকে আমরা বড় করে নিই একবার, দেখেন হয়েছে না? এটা যাবে গ্রিনটারও নিচে। এই যে ব্লুটা আমি বানাইলাম, ঠিক আছে, এই ব্লুটা কোন শেপটা বানাইছি বলতে পারবেন? ব্লুটা কেন বানাইলাম বা কোন শেপের জন্য বানাইলাম? এনি আইডিয়া? মানে আমরা এই যে এইটা এই শেপটা বানানোর জন্য বানাইছি। এবার সেম ভাবে এইটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট করেন, সুন্দর করে ছোট্ট করেন, ছোট্ট করে এবার এটা বানাতে হবে। এবং এখানে আমার কর্নার রেডিয়াসটা একটু বড় হবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কার পয়েন্টের কর্নার রেডিয়াসটা একটু বাড়বে, এই অ্যাঙ্কার পয়েন্টের কর্নার রেডিয়াসটা একটু বাড়বে। এই
শেপটা হবে। তো আমাদের এই ব্লু শেপটা হয়ে গেল, ভালো কথা। আরেকটা লাগবে, কোনটা? এই যে এই ব্লুটা বানানোর জন্য পিছনের। সো আরেকটা কপি পেস্ট, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এইবার এইবার এটাকে যদি আমি বড় করে দিই তাহলে কি দাঁড়ায়? হয়েছে। এটাতে আমরা অন্য একটা কালার দিই, ধরেন গ্রিন, এরকম। কিন্তু উপরের এইটুকু তো মিলে নাই, এটাকে আমি চ্যাপটা করে দেবো নাকি আমি এটাকে যদি কপি পেস্ট করে আবার উপরে উঠাই দিই এতটুকু, অল্টার ধরে। বুঝতে পারছেন আমি কি করছি? এই গ্রিন কালারের শেপটাকেই জাস্ট অল্টার ধরে উপরে উঠাই দিচ্ছি। দ্যাটস ইট। সো আমার ওই অ্যাঙ্গেলটাও হয়ে গেছে। এখন আমরা জোড়াতালি কিছু মারি নাই। আপনারা কি বুঝতেছেন আমি কি করছি? মানে এখানে অনেকগুলো শেপ আছে, কনফিউজিং হয়ে যাবে, কিন্তু কনফিউজ হবেন না কিন্তু। So আমি জাস্ট এই যে গ্রিন কালারের শেপ এটাকে উপরে উঠাই দিছি এই ঢেকুটা বানানোর জন্য। পরে আমরা সব জোড়া দিব দেখেন, তখনই বুঝে যাবেন। আর এগুলো আমরা জাস্ট নর্মালি একটা স্কোয়ার দিয়ে বানাই ফেলতে পারি, এত প্যারা নিব না আমরা। অথবা আমরা একটা কাজ করতে পারি, এই অ্যাঙ্গেলটা ফিক্স থাকবে এই যে। আচ্ছা ওটা পরে বানাবো না, ডোন্ট ওয়ারি, ওটা বানাতে 2 মিনিট লাগবে। আচ্ছা এই স্ট্রোকটা বানাতে হবে আমাদের। স্ট্রোকটা বানাইতে গেলে আরেকটা শেপ লাগবে আমাদের। সো অল্টার ধরে এটাকে কপি করে এই বরাবর বসায় দেন, এবং এটাকে আমরা দিব হচ্ছে স্ট্রোক কালার, এবং স্ট্রোক পয়েন্ট একটু মোটা হবে। হয়ে গেছে, দেখছেন? সো আমাদের সবগুলো শেপ বানানো কিন্তু আলটিমেটলি ডান। সো টোটাল এতক্ষণ ধরে আমরা এইগুলা বানাইছি। হ্যাঁ ওইটা আলাদাভাবে বানাইছি। সো এখন দেখেন আমি সবগুলোর অপোসিটি ম্যাক্সিমাম করে দিই, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এই লাল কালার, এটার মধ্যে আমাদের থাকবে হচ্ছে গ্রে কালার যে ছবিটা সেইটা। পিছনের এই যে ব্লু কালারের যে শেপ ওইটা হবে এই যে গ্রিন কালারেরটা। তারপরে এই যে ব্লু কালারের যে শেপ দেখছেন এটা ইয়েলো। তাহলে এখানে কি করতে হবে? আমার ইয়েলো গুলা এইটা আর এটা কম্বাইন করে দিতে হবে না? মানে এই ব্লু আর এই ব্লু, এই দুটাকে আমার জোড়া দিতে হবে না? ইন অর্ডার টু এই এই শেপটা পাওয়ার জন্য, মানে টোটাল এই ইয়েলো শেপটা পাওয়ার জন্য। তো আমরা কি করতে পারি? শেপ বিল্ডার টুল দিয়ে এই দুটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট জোড়া লাগাই দিতে হবে। ডান। তো আমরা দেখেন ওই শেপটা কিন্তু পেয়ে গেছি। এই যে এই ঢেউটা, এইটা, বুঝছেন? আর নিচের এইটা তো জোড়াতালি মারতে হবে এই গ্রিনের সাথে। কেন? এই যে এই লম্বা শেপটা পাওয়ার জন্য। তো এখানে আমি জাস্ট এই দুটো শেপ এখান থেকে এই যে কপি করে উঠাই দিছিলাম, এই দুটো শেপকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমি জাস্ট জোড়া লাগাই দিচ্ছি। সো আমার কিন্তু শেপ হয়ে গেছে অলরেডি, দেখেন। এটা হচ্ছে এই ইয়েলো শেপ, এটা হচ্ছে এই ব্লু শেপ, এটা হচ্ছে স্ট্রোকটা আমাদের, আর এই ব্লুটা হচ্ছে কিসের? ও এইটাই ইয়েলোটা, এটা ছবি। তো আমি এখানে যদি কালার দিই, আই ড্রপার দিয়ে দেখেন, এটাকে সিলেক্ট করে এই কালার, এটাকে সিলেক্ট করে এই কালার, সেম এটাতে স্ট্রোক পয়েন্ট দিলাম, এটা স্ট্রোক হবে 13 পয়েন্টের স্ট্রোক ছিল, 13। আর এই গ্রিন কালারটা হবে হচ্ছে সেম এই ব্লু কালার, আর এটাতে হবে ছবি। এই যে শেপ হয়ে গেছে আমাদের। এখন জাস্ট একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি জানেন? বলতে পারেন কি লাগবে এখন? এই যে উপরের এই দুটো শেপ লাগবে, এই দুটো বানাই নি, এই দুটো শেপ লাগবে। এই দুটো বানাতে হলে কি করতে হবে দেখেন। আগে আমি ছবিটাকে এখানে শেপটাকে নিয়ে যেয়ে বসাই, ছবিটা এখান থেকে সরাই, এই। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা ধরেন বা শেপটা ধরেন এত বড় বসাই দিছি। এবার দেখেন আমাদের কি লাগবে মেইনলি, এই যে এই ইয়েলো কালারের শেপটা লাগবে। এর উপরে একটা ইয়েলো কালারের শেপ আছে যেটা আমরা এখনো বানাইনি। তো সিম্পলি এখান থেকে ধরে নেন এই শেপটারে উঠায় দেন এখানে অল্টার ধরে, এবং এটার কালার দিয়ে দিবেন ইয়েলো। দিয়ে এটা কই যাবে বলেন তো? পিছনে এই এই স্ট্রোকটা ও আচ্ছা, স্ট্রোক তো ইয়েলো কালারের হবে। স্ট্রোকের কালার আমরা এইটা দিয়ে রাখছিলাম, স্ট্রোকের কালার তো হবে হচ্ছে ইয়েলো, এই জন্য এরকম। So, এই হইলো আমাদের এই যে ইয়েলো শেপটা, বুঝছেন? বাইরের এইখানে কি আছে এটা চিন্তা করেন না, যা আছে থাক। তারপরে আরেকটা শেপ হবে এই যে স্ট্রোকের নিচ দিয়ে ব্লু কালারের শেপ। তো সেম ভাবে আমাদের যে, এক সেকেন্ড,
এখানে ব্লু কালারের শেপটা আছে না গেছে? আছে। আচ্ছা, এখানে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে আমাদের। ব্যাকগ্রাউন্ডের কালার আপাতত আমি সাদা করে ফেলি, কারণ আমি নিজেই বুঝতেছি না কই কি হইতেছে। এই এবার আমাদের এই ব্লু শেপটা বানাতে হবে, সো এইটাকে কপি করে এখানে বসাতে হবে আবার। এই, এবার আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিব, আমরা যেন কনফিউজ না হই। এই, বুঝতে পারছেন? এবার শ্যাডো আছে, কিছু শ্যাডোজ আপনাকে দিতে হবে। তো এই শেপ সিলেক্ট করে, এটার শ্যাডো আছে লেফট সাইডে, দেখেন এই সাইডে। তো আমরা এটা শ্যাডো দিব লেফট সাইডে, এফেক্টস থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করেন, প্রিভিউ অন করেন, 0 করে দেন, এক্স অ্যাক্সিসে হবে মাইনাস এই দিকে। ব্লার রেডিয়াস একটু বাড়াই দিব, এত বড় না, অপোজিট একটু কমাই দিব, এতটুকু। বুঝা গেছে? ইয়েলোতে শ্যাডো আছে না? আর কই কই শ্যাডো আছে? এই যে এই শেপটাতে শ্যাডো আছে। সো আমাদের এইখানে যে শেপটা আছে এটারও লেফট সাইডে শ্যাডো আছে। সো আপনি যে শ্যাডোটা এখানে দিচ্ছেন এক্সাক্ট ওইটাই যদি এই শ্যাডোর উপর, এই শেপের উপরে অ্যাপ্লাই করতে চান, জাস্ট কি করতে হবে, ওই শেপটা সিলেক্ট করে এফেক্টসে যাবেন এবং একদম উপরের অপশন দেখেন অ্যাপ্লাই ড্রপ শ্যাডো লেখা আছে। এটাতে ক্লিক করলে কি করবে, একটু আগে যে ড্রপ শ্যাডোটা ইউজ করছেন ওই সেটিংসই এখানে অ্যাপ্লাই করে দিবে। ওকে করেন, এই দেখেন শ্যাডো দিচ্ছে। যদিও এইখানটায় অনেক বেশি মনে হচ্ছে শ্যাডো, সো আমাদের উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সে গিয়ে শ্যাডোর আমরা অপোসিটি কমাই দিব, এত না, এতটুকু রাখি, বেটার। আর একটু কমাইলে দেখি কি দাঁড়ায়, এটা বেটার। বুঝতে পারছেন? এই সেম জিনিস এখানটায় আছে, এই যে পলিগন, এখান থেকে যে কোনো একটা পলিগন তুলে নিয়ে যান যেটাতে শ্যাডো দেওয়া আছে, এইটা কপি করে নিয়ে যান, এটাকে আমরা সুন্দর করে শিফট ধরে এদিকে ঘুরাই দিব এবং এটা হবে এত, এতটুকু। এবং এটা শ্যাডো কোন দিকে আছে? ডান সাইডে, দেখছেন? তো আমরা এবার এটা শ্যাডো করব হচ্ছে, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সে যাব, যেহেতু অলরেডি ড্রপ শ্যাডো দেওয়া আছে, অ্যাডজাস্ট করব হচ্ছে ওয়াই অ্যাক্সিস, সরি এক্স অ্যাক্সিসে থাকবে, কোন দিকে যাবে, প্লাসের ভ্যালু, +7, এরকম। কারণ শ্যাডোটা ডান সাইডে চলে আসছে। এই হইলো আমাদের ব্যাকগ্রাউন্ডটা। বুঝতে পারছেন? হুম, এই হচ্ছে আমাদের শেপ। এখন আর কি বাকি আছে? লেখা। লেখা আপনারা লিখতে পারবেন না? পারা তো উচিত। লেখা লেখা আর ছবি ক্লিপিং মাস্ক করা, ছবিটা আচ্ছা লিখেই ফেলাই, কত মিনিট আর লাগছে। তো দেখেন এখানে লিখি আমরা, এখানে কি ফন্টের নাম দিয়ে আছে? মনসেরাত, মনসেরাত ফন্ট ইউজ করছে, আমরাও মনসেরাত ফন্ট ইউজ করবো। যেখানে টাইপ টুল দিয়ে লেখা হচ্ছে এন্ড অফ সিজন, এন্ড এটা হচ্ছে মনসেরাত ফন্ট ইউজ করছে, মনসেরাত সেমি বোল্ড বা মিডিয়াম, সাদা কালার দেন। এটা হচ্ছে একটু ইতালিক, আরো বড়, এন্ড এটা হচ্ছে ইতালিক ফন্ট হবে, এই যে এরকম। এন্ড অফ সিজন লিখে ফেললাম, এইটাকেই কপি করে নিচে আসে লেখা হচ্ছে এফএসএস ফ্যাশন সেল, এটা হবে বোল্ড ইতালিক, মনসেরাত বোল্ড ইতালিক। এটা কি হলো? আমার সব বোল্ড ইতালিক নাই, কি বলে? আহা, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে মনসেরাত, এই যে বোল্ড ইতালিক। এবার এটাকে আপনার শিফট ধরে বড় করে দেন, এই। এবং এখানে একটা মজার জিনিস অ্যাডজাস্ট করছে, সেটা হচ্ছে লাইন হাইট। দেখেন আমি এটাকে বড় করি, এত দূর,
ঠিক আছে? এবার একটা জিনিস দেখেন, ওদের লেখাটা সেল লেখাটা কত কাছাকাছি, বাট আমাদের সেল লেখাটা অনেক নিচে, দেখছেন? সেটাকে উপরে উঠাবো কিভাবে? উপরে উঠাইতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দ্বিতীয় অপশনটা, প্রথম লাইনে দ্বিতীয় অপশন, এটাকে বলা হয় লাইন হাইট, বা এখানে বলা হয় লিডিং। এই আপনি লেখাটাকে সিলেক্ট করে যদি লিডিং কমায় দেন, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব কমবে এরকম, আর যদি বাড়ায় দেন এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব বাড়তে থাকবে। তো আমরা লিডিং এটাকে কমায় নিয়ে আসবো এতটুকু। সিলেক্ট করে দেখেন যতটুকু লিডিং আপনার লাগে ডিজাইনের সাথে ম্যাচ করতে। এরা অ্যাকচুয়ালি বোল্ড দেয় না, এরা হচ্ছে মনসেরা ব্ল্যাক ফন্ট ইউজ করছে, ব্ল্যাক আছে আমার কাছে, এই যে এটা ইউজ করছে ব্ল্যাক, আরো মোটা, বোল্ডের চেয়েও মোটা। এবার লাইন হাইটটা আরেকটু বাড়ায় দেন, অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখেন পারফেক্ট। এবার নিচে টাইপ টুল দিয়ে জাস্ট আপনি একটা টেক্সট বক্স বানাবেন এত বড়, লেখার জন্য লরেম ইপসম। এটা হবে মনসেরা ব্ল্যাক না, এটা হবে আপনার রেগুলার। একটা জিনিস নোটিস করছেন যে পুরো ফন্টের মধ্যে ওরা কিন্তু একটাই ফন্টকে বিভিন্নভাবে ঘুরায় পেঁচায় লিখছে। সো একটা ফন্ট দিয়ে ডিজাইন করার চেষ্টা করবেন। তো এখান থেকে আমি আবার লরেম ইপসম কপি করে নিয়ে আসি ডামি টেক্সট, এখানে আমি বসাই দিলাম। লাইন হাইট অনেক বেশি আছে, কমায় দেন, এই জন্য লেখা কেটে গেছিল নিচে। বাকি যে সকল অংশ এক্সট্রা কপি করে নিয়ে আসছি ওটা মুছে দিলাম। এখানে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে দেখেন আমাদের লেখার মধ্যে হাইফেন চলে আসছে, দেখছেন? আমাদের এটা কি হয় যখন আমরা কোনো কিছু লিখতে থাকি খাতার মধ্যে, আমাদের হচ্ছে কোনো ওয়ার্ড যদি আমরা লিখি, তখন হচ্ছে ধরে নেন আপনি বড় কোনো ওয়ার্ড লিখতে যায়, শেষ, আপনার জায়গা নাই আর ডান সাইডে লেখা, তখন আমরা হাইফেন দিয়ে নিচে এসে লিখি। ও সেম কাজটাই করছে, কনসেক্টেটিভ লেখা এটাকে ও হাইফেন দিয়ে বাকি অংশটা নিচে লাগছে। সো আপনি যদি এরকম হাইফেন দিতে না চান, আপনি যদি চান যে হাইফেন তুলে ফেলুক, ঠিক আছে, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে জাস্ট এই যে প্যারাগ্রাফে যাবেন, প্যারাগ্রাফ, কন্ট্রোল টি দিলেই আপনার এই প্যারাগ্রাফের অপশনটা চলে আসবে। যদি না আসে তাহলে সিম্পলি আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে হয়ে গেল, উইন্ডো থেকে যে নিচে তীর চিহ্ন আসবে, আসার পরে এই যে টাইপ, টাইপ থেকে এই যে প্যারাগ্রাফ আছে এখানে ওপেন করে নেবেন, এইটা এই প্যানেলটা যদি না আসে, আর কন্ট্রোল টি দিলে ম্যানুয়ালি এটা চলে আসার কথা। দেন এখানে আসার পরে নিজে হাইপার নেট, এই হাইপার নেটটাকে বন্ধ করে দেবেন, হাইপার নেট বলছে হাইপার নেট, হাইপার নেটটাকে বন্ধ করে দেবেন। সো এটাকে বন্ধ করে দিলে দেখেন আর আপনার লেখার মধ্যে আর ওই যে হাইফেনটা নাই, পুরো একটা ওয়ার্ড বানাই দিচ্ছে নিচের লাইনে। সো এইটা আপনি হাইফেন বন্ধ করে দিবেন। প্যারাগ্রাফে হাইফেন আমরা শুধু খাতাতেই ব্যবহার করে থাকি, প্রিন্টের সময় বা ওয়েবে ব্যানার ব্যানার ট্যানার বা গ্রাফিক্সে ইউজ করলে খারাপ লাগে দেখতে, এটা একটু মাথায় রাখবেন, হাইফেন ইউজ করেন না। এবং এইটাও আমাদের হচ্ছে এইটা মিডিয়াম ফন্ট প্লাস ইটালিক অ্যান্ড ফন্ট সাইজ এটারও বড়। এটা মিডিয়াম ফন্ট না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে মিডিয়াম, এটা বোল্ড, এরকম বোল্ড ইটালিক। ফন্ট যখন ছোট বড় করবেন অবশ্যই শিফট ধরে নেবেন। এবার এখানে একটা বাটন বানাইছে রাউন্ডেড রেক্টেঙ্গেল, আপনারা কি বুঝতেছেন? এবার একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল আমরা বানাই নিলাম। এবার ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে একটু কর্নার গুলো রাউন্ড করে নিব এরকম। কালার আমরা আপাতত পরে বসাই নিব, আগে আমরা লেখাটাকে শেষ করে নিই। ক্লিক করে এখানে লিখে দিব সব নাও। এবং এটা ইটালিক হবে না, এটা বোল্ড ফন্টও না, এটা মনে হয় এবার মিডিয়াম ফন্ট ইউজ করছে, মিডিয়াম। এটাকে আমরা ফন্ট সাইজ আরো ছোট হবে, এতটুকু 40। এবার আমরা এটাকে সুন্দর করে অ্যালাইন করে নিই, অ্যালাইন করে এটাকে আমরা গ্রুপ করব। তার আগে একটা কাজ করে নিব, সেটা হচ্ছে এইটা বানায় ফেলবো রাউন্ডেড রেক্টেঙ্গেল, আরেকটা বানাইছে এখান থেকে এত দূর, কর্নার দুইটা সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন দিয়ে রাউন্ডেড রেডিয়াস করে নিছে। সাদা কালার দিয়ে দেন আইড্রপার দিয়ে, এতটুকু ফাইন। আর একটু চওড়া হবে এরকম। এবার এই তীর গুলা কিভাবে বানাইছে বলেন তো, কিভাবে বানাইছে এটা? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বানানো যাবে।
পলিগন দিয়েও বানানো যাবে, তবে লাইন টুল দিয়ে কাটাকাটি করে। আমি সহজ ওয়ে খুঁজতেছি, কিন্তু সহজ ওয়ে তো মাথায় আসতেছে না। লাইন টুল দিয়ে লাইন বানাইলাম একটা, দেখি এটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে। এরকম স্ট্রোক পয়েন্ট মোটা করে নিলাম। এবার অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে এর মাঝামাঝি একটা অ্যাঙ্কার পয়েন্ট বানালাম এবং ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে যে টান দিয়ে দিলাম, এটা হয়ে গেছে। বুঝতে পারছেন? এভাবে বানাতে পারি। সেম ভাবে অল্টার ধরে এটাকে আমরা কপি করে নিলাম, ডুপ্লিকেট, কন্ট্রোল ডি, এই তো সহজ ওয়ে। এগুলাকে গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল জি, গ্রুপ করে আমরা এটাকে এটার সাথে সেন্টার অ্যালাইন করলাম। এই একটু আরেকটু কর্নার রেডিয়াস বাড়াই দিলাম। এটার কালার এবার আমরা দিয়ে দিব হচ্ছে আইড্রপার দিয়ে ইয়েলো কালার। এটা স্বপ্ন ওটা মিডিয়াম না, সেমি বোল্ড করছে নাকি? হুম, এবং এর কালার কিন্তু আলাদা এইরকম। এবার এটাকে আমরা সিলেক্ট করে গ্রুপ করে ফেলবো সবকিছু। তো আমাদের এই বাটনটাও হয়ে গেছে, লেখাও হয়ে গেছে সবগুলা অলমোস্ট, আর কিছু বাকি নেই। ও লোগো হেয়ার এটাও লিখে ফেলি। হ্যাঁ হ্যাঁ, ওটা চেঞ্জ করে ফেলবো, আমি দেখছি ওটার কালার চেঞ্জ হয়ে গেছে। লোগো হেয়ার এটাও বানায় ফেললাম। যেহেতু এটা ডেমো টেমপ্লেট, এই জন্য লোগো ক্লায়েন্ট দিয়ে দেবে, দ্যাটস ওয়াই আমি এখানটায় জাস্ট সিম্পলি লিখে দিলাম লোগো হেয়ার। আচ্ছা, আমরা এখানটায় এবার এই কালার কোডটা কপি করে এখানটায় বসাই দিই, কারণ কপি না করলে আবার আমাকে কি করতে হবে জানেন? আই ড্রপার দিয়ে নিতে গেলে আবার স্ট্রোকে কালার বসাতে হবে, এই জন্য আমি এখান থেকে কালার কোডটা কপি পেস্ট করে বসাই দিলাম। এই এবার সব কিছুকে সিলেক্ট করে আমরা সুন্দর করে টান দিয়ে আমাদের ডিজাইনের এখানটায় নিয়ে আসলাম। এবার জাস্ট আপনাকে একটু অ্যাডজাস্ট করতে হবে জায়গাগুলো। সুন্দর করে সবকিছু সিলেক্ট করে অ্যালাইনমেন্টে যাই, আমাদের লেফট অ্যালাইন দিয়ে দিতে হবে এরকম। এখানে স্বপ্ন বাটনটা একটু উপরে উঠবে, প্লাস এইটা একটু উপরে যাবে। লোগো হেয়ার বাটনটা একটু বড় করে দিতে পারি আমরা, এন্ড অফ সিজন এটাকে আরেকটু উপরে উঠাই দিয়ে আমরা একটু বড় করে দিলাম। ফ্যাশন সেল একটু উপরে উঠে যাবে, প্যারাগ্রাফটা একটু উপরে উঠে যাবে। এবার আমরা জাস্ট একটু কালার অ্যাডজাস্ট করবো, এটা সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এই ইয়েলো কালার, এটাকে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে ইয়েলো কালার, দ্যাটস ইট। এরকম। কোনটা? ও, সেল লেখাটা হোয়াইট দিছে। আচ্ছা, এটাতে আমরা দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট কালার। এই এবার আমার একটা ছবি লাগবে, আমি এখানে অলরেডি একটা ছবি বের করে রাখছিলাম পিক্সেলসে, যেন আমাদের খুঁজাখুঁজি কম করা লাগে। এই ছবিটা ইউজ করা যেতে পারে। কাছাকাছি একটা ছবি খুঁজছিলাম, লার্জ কালার নিলাম, মানে লার্জ সাইজের, ম্যাক্সিমাম রেজুলেশন নিব না, কারণ ফাইল অনেক বড় হয়, আমার অত বড় ফাইলের প্রয়োজন নাই। ডাউনলোড করে এই ছবিটা আমরা জাস্ট নিয়ে আসবো এখানটায়, এনে এমবেড করে নিব সবার আগে, পিছনে বসায় দিব এবং এই গ্রে কালারের শেপের সাথে ক্লিপিং মাস্ক করে দিব। যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাডজাস্ট করে নেন। তবে আবারও আমাদের কালারটা কন্ট্রাডিক্ট করবে, কেন বলেন তো? ছবির সাথে কালার ম্যাচ করবে না, ডিজাইনের কালার। এই জন্য এবার দেখেন ছবিটায় উদ্ভট লাগতেছে, ডিজাইনের সাথে যায় না, এই জন্য সবগুলার কালার এখন আমাদের যেগুলো আছে কালার চেঞ্জ করে একদম ইয়েলো করতে হবে, বিকজ অফ। আচ্ছা, ছবির ইয়েলো কালার না দিয়ে আমরা যদি গ্রে কালার বা এই যে কমলা কালারটা ট্রাই করি, না ইয়েলোটাই ভালো লাগে, কারণ ছবির সাথে মিলাইতে গিয়ে আমার কালার চেঞ্জ করা লাগতেছে। এটাও অনেকটা ইম্প্যাক্ট করে আপনার ডিজাইনের উপর, ওভারঅল ডিজাইনের উপর, যে আপনার ছবির সাথে কালার ম্যাচ না করলে কিন্তু ডিজাইন দেখতে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। এই যে কালার দিয়ে দিলাম, ফাইন। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি একটু ইন্টারেস্টিং করার জন্য। ফ্যাশন সেল লেখাটাকে আমরা দেখেন এখানে একটা মজার কাজ করব। তো এই যে ফ্যাশন সেল লেখা আছে না, এটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করবো। এই যে কপি পেস্ট করে এখন দেখেন এটাতে কি করি, উপরের লেখাটাকে দিব হচ্ছে সাদা কালার, আর নিচের লেখাটাকে দিব হচ্ছে হলুদ কালার।
দেওয়ার পরে এই লেখাটাকে এর উপরে বসায় দিব, এক্সাক্ট যেখানে আছে সেখানেই বসছে না, একদম উপরে। এবার সামান্য একটু বাম পাশে চাপায় দিবেন, সামান্য একটু। দেখছেন একটা 3D ভাব আসছে। এরকম একটা 3D এফেক্ট ক্রিয়েট করা যায় জাস্ট সিম্পলি দুইটা লেয়ার একটা আরেকটার উপর বসায়, এই ধরনের। আচ্ছা, এটা যদি ভালো না লাগে তাহলে পিছনে পাঠায় দেন। এটাকে আমরা পিছনে পাঠায় দেখি কি দাঁড়ায়। এরকম দাঁড়াবে। কোনটা বেটার, এটা না এটা? আমার কাছে এটা ভালো লাগে। এই হুম, তো এই দুইটা মিলায় তৈরি হয়েছে, দেখেন শ্যাডো শেডের মতো লাগে। 3D একটা এফেক্ট চলে আসে, কারণ আমাদের সবকিছুতে একটা 3D ভাব আছে। সো ওয়াই নট লেখাকেও 3D করা যায়, করলাম। আর আপাতত তেমন কিছু নাই। এখন এই যে টেক্সচার গুলো আছে এগুলো আপনারা ইজিলি বানায় ফেলতে পারবেন। এটা বানাতে পারবেন, এটা বানাতে পারবেন, এটাও পারবেন, এটাও পারবেন। খালি একটা জিনিস পারবেন না, এইটা। এটা পারবেন না, এটা বাদ দিয়ে বাকিগুলো বানাতে পারবেন। সমস্যা নেই, এটা বানানোর দরকার নাই, এটা আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখাই দিব কিভাবে বানাবেন। নেক্সট ক্লাসে আমাদের ওটা অ্যাকচুয়ালি লাগবে। সো আমরা এটাকে রেক্টাঙ্গেল টুল দিয়ে এরকম করে বানিয়ে নিতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে শিফট ধরে 90 ডিগ্রি ঘুরায় দিয়ে গ্রুপ করে নেন। গ্রুপ করে এটার কালার দিয়ে দেন সাদা। দিয়ে আমরা আমাদের ডিজাইনে এনে বসাই দিব। এরকম এই জায়গায় ছিল। তারপরে এই যে তীর চিহ্নগুলা সেম ভাবে এটা বানায় ফেলেন লাইন টুল দিয়ে। এরকম অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল নিয়ে আমরা এই যে পাথের একদম মাঝ বরাবর একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করবো, এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এরকম একটা কোনা তৈরি করে নিব। এবং এই যে পাথ, এটাতে আমরা স্ট্রোকে দিব সাদা কালার, এবং স্ট্রোক পয়েন্ট মোটা করব এরকম দিয়ে। দেন জাস্ট আমরা এটাকেই অল্টার ধরে ডুপ্লিকেট করে, যদিও এটা এইভাবে বানায় নাই, এটা অন্যভাবে বানাইছে, সমস্যা নেই, আমরা আপাতত এইভাবে করি লাইন দিয়ে গ্রুপ করে এটাকে। দেন আমরা হচ্ছে এখান থেকে নিয়ে আসবো আমাদের ডিজাইনের মধ্যে, এই যে এখানে। আর এইটা ডট গুলা, এটা তো কালকেই দেখাইছি কিভাবে বানাবেন। একটা ডট বানাবেন ফিল কালারের, অল্টার ধরে কপি করবেন, কন্ট্রোল ডি, আর একটা আসছে কন্ট্রোল ডি। এবার সবগুলোকে সিলেক্ট করে আবার অল্টার ধরে সুন্দর করে নিচে আনেন। এবার সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নেন, কন্ট্রোল জি। আচ্ছা, এখানে একটা ইয়েলো কালারের গোল্লা ছিল এই জায়গায়, এরকম এটা বসায় দেন। আর কি ছিল দেখেন তো? এখানে একটা স্কোয়ার, আচ্ছা এখানে একটা সার্কেল ছিল। যেহেতু ছিল আমরা এটাকেই বসাবো, এটাতে ফিল কালার দিয়ে দেবো, এরকম কালার হবে সাদা। স্ট্রোক পয়েন্ট আর একটু বাড়বে, বেশি বড় লাগতেছে, একটু ছোট করে নেন। শিফট অল্টার ধরে ছোট করে নিলাম। আর কি যেন বাকি দেখলাম, একটা এইটা, এটা আসছে একটা এখানে, বাট ছোট। হয়ে গেছে ডিজাইন, দেখছেন? সো আমাদের এটাও সেভ করে নিলাম ফাইলটা। আমাদের প্রথম ডিজাইন আমরা বানালাম হচ্ছে একটা এটা। এটাকে আমরা সেভ করে নিব। রেজলিউশন অবশ্যই ম্যাক্সিমাম করে নিবেন, না হলে কিন্তু ফেসবুক হচ্ছে এটাকে কম্প্রেস করে ফেলে। সেভ করেন ডেস্কটপে, আপনাদের ওয়েব ব্যানার নামে সেভ হইলো। এবং দ্বিতীয়টাকে আমরা কি করব, সেম ভাবেই সেভ করব 300 পিক্সেল দিয়ে, সরি 300 বলছি, ম্যাক্সিমাম রেজলিউশন দিয়ে। ম্যাক্সিমাম রেজলিউশনে এটাকে রেন্ডার করে সেভ করেন ওয়েব ব্যানার 2 নাম দিয়ে। ডান। সো আমাদের ওভারঅল দুইটা ডিজাইন আপনি যদি দেখেন, এখানটা আমরা কি কি বানাইলাম, হয়ে গেল হয়ে গেল। এই দুটো আমরা বানাইছি, একটা হচ্ছে এইটা, আর দ্বিতীয়টা হচ্ছে
এটা বুঝে গেছে? এনি কোয়েশ্চেন্স? কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমি এখান থেকে আপনাদের এই একটা ব্যানার আর এই দুটো ব্যানার আপনাদেরকে আমি লিংক দিয়ে দিচ্ছি, বাসায় ট্রাই করেন আপনারা। এখানে আরো কয়েকটা ভ্যারিয়েশন আছে, চেষ্টা করে দেখেন পারবেন। এটাও পারবেন, এইটা পারবেন না, এটা একটু শেপ দিয়ে করতে যদি ট্রাই করেন পারবেন, বাট একটু কঠিন হবে এই এই কোনা শেপটা বানানো, বাট চেষ্টা করলে পারবেন। হ্যাঁ পেন টুল দিয়ে তো করাই যায়, পেন টুল ছাড়া শেপ দিয়েও করা যাবে, বাট একটু কষ্ট হবে। বাট এই দুটো পারবেন আপনারা ইজিলি, এখানে সবগুলাই পারবেন। সো ট্রাই করে আপনারা দেখেন, আমি লিংক দিয়ে দিচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, না থাকলে আমি ভিডিওটা স্টপ করে দিচ্ছি।